ফার্স্টে আমরা গ্রোথ চলছে আমাদের, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। তো ফার্স্টে আমাদের একটা বেসিক ক্লাস হয়েছে, সেকেন্ড ক্লাসে কিভাবে অ্যাসেস করতে হয় সেটা হয়েছে, কিভাবে হাইট ওয়েট এই সমস্ত হবে। আচ্ছা, থার্ড ক্লাসে হয়েছে আমাদের গ্রোথ চার্ট, মানে কিভাবে আমাদের গ্রোথ মনিটরিং করতে হবে। আর আজকে হচ্ছে প্রবলেমস রিলেটেড টু গ্রোথ। ঠিক আছে, আর এই ছবিটা আগের দিন দেখিয়েছিলাম, নাম মনে আছে এদের? নাম মনে আছে, ঠিক আছে ছেড়ে দে। হ্যাঁ ঠিক, হ্যাঁ তো যাই হোক, এর নাম হচ্ছে সুলতান কোসেম আর এ হচ্ছে ইন্ডিয়ান ছোটটা। হ্যাঁ, তাহলে এই দুটোই প্রবলেম, শর্ট স্টেচার হলেও প্রবলেম, টল স্টেচার। মর্নিং, ব্যাস টিচার বেশি হয়ে গেল রে। আজকের একটা ছবি তুলবই। না না স্যার, ঠিক আছে, তাহলে টল স্টেচারও হতে পারে, শর্ট স্টেচারও হতে পারে, দুটোই প্রবলেম। একটু হচ্ছে, বাবা কিছু একটা প্রবলেম হচ্ছে, এটা মনে হয় ব্যাটারির হচ্ছে না। আচ্ছা, তাহলে ফেলিয়ার টু থ্রাইভ আছে। ফোন 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 ঢোকা, ফোনটা বন্ধ করে দে। ও হো হো, হ্যাঁ আচ্ছা, তাহলে ফেলিয়ার টু থ্রাইভ সেদিনের কাগজগুলো আছে কোনটা স্যার? সেই আমি আর অশোক স্যার যে মিটিং এ গেলাম, হ্যাঁ ফিরে এসে বললাম ওগুলো ওখানে আছে তো? ওই একটা পুরো ফাইল ছিল। হ্যাঁ আচ্ছা, তাহলে ফেলিয়ার টু থ্রাইভ আর শর্ট স্টেচার দুটো টার্ম আমরা ইউজ করি কেন? ফেলিয়ার টু থ্রাইভ মানে কি? হ্যাঁ, গ্রোথ হচ্ছে না, হ্যাঁ ঠিকই। আর শর্ট স্টেচার মানে গ্রোথ হচ্ছে না। তো দুটো টার্ম ইউজ করার কি দরকার, একটাই তো আমরা বলতে পারতাম। তাহলে এই দুটো কি সেম? সেম নয়। স্টেচার মানে কি? হাইট। তাহলে এইটা কি লো হাইট, আর ফেলিয়ার টু থ্রাইভটা না। বেশ, তাহলে শর্ট স্টেচার অ্যান্ড এফটিটি দুটো সেম জিনিস নয়। হ্যাঁ, দুটোই ডেসক্রিপটিভ টার্ম, কোনো ডায়াগনোসিস নয়। ফার্স্ট অফ অল, ফেলিয়ার টু থ্রাইভ অ্যান্ড শর্ট স্টেচার এগুলো কিন্তু কোনো ডায়াগনোসিস নয়, এগুলো কি ডেসক্রিপটিভ একটা টার্ম, যে ছোট হাইট, এবার তার কি হতে পারে। ঠিক আছে, তো এটা সেম নয়। ফেলিয়ার টু থ্রাইভ ইজ গ্রেটার ইম্প্যাক্ট অন ওয়েট, মানে আমরা মোস্টলি ওয়েট, হাইটেও হবে কিন্তু ওয়েটটাকে আমরা বেশি মানে গুরুত্ব দিই, জায়গাতে ইম্পর্টেন্স দিই। ঠিক আছে, রিডিউসড ওয়েট ফর হাইট রেশিও, মানে ওয়েটটা বেশি মাত্রাতে এফেক্টেড হবে। ঠিক আছে, আচ্ছা। অ্যান্ড এফটিটি প্রাইমারিলি রিপ্রেজেন্টস দি ইনএবিলিটি টু গেইন ওয়েট। এবার এর একটা এজ গ্রুপ আছে, কত এজ পর্যন্ত আমরা এফটিটি বলবো? আপ টু 5 ইয়ার্স। এটা মনে কিভাবে? আর শর্ট স্টেচার কতদিন অবধি বলতে পারি? বড় বলতে পারি, সবসময় বলতে পারি। একটা যদি 15 ইয়ার্স ওল্ড গার্ল কামস উইথ শর্ট স্টেচার হতে পারে। ঠিক আছে, ইভেন অ্যাডাল্টও শর্ট স্টেচার হতে পারে। তাহলে বাট এফটিটি টার্মটা আমরা ইউজ করবো টিল 5 ইয়ার্স। আচ্ছা, এবার মনে কিভাবে রাখবো না? ম্যাক্সিমাম দেখা যায় যে আপ টু 5 ইয়ার্স মারা কি বলে, ওয়েট বাড়ছে না, ওদের ওটাই মেন কনসার্ন থাকে। কিন্তু হাইট নিয়ে কনসার্ন ওরা খুব বেশি দেখায় না 5 ইয়ার্স পর্যন্ত, যদি না খুব শর্ট হয়। হ্যাঁ, বাট তারপর থেকে আফটার 5 ইয়ার্স 6-7 ইয়ার্স থেকে তো ওরা কিন্তু হাইট নিয়ে কনসার্ন হয়ে যায়, যে এবার হাইটটা বাড়ছে না। তাহলে ফার্স্ট 5 ইয়ার্স ওয়েট বেশি এফেক্টেড হবে। এবং যদি ম্যালনিউট্রিশন থাকে, বা যেগুলো আমরা আগের দিন হয়েছে আর কি ক্লাসে, তো সেইটা যদি আমাদের ওরকমভাবে দেখি, তাহলে অবভিয়াসলি আমার সেটা আন্ডার 5 এজ গ্রুপটাকে বেশি এফেক্ট করবে। তো এই দুটো টার্মিনোলজি, এটার ডেফিনিশনও আছে আলাদা। ফেলিয়ার টু থ্রাইভটা পরের দিনে আমি পড়াবো। ঠিক আছে, আচ্ছা বেশ, তাহলে আজকে মোস্টলি আমি শর্ট স্টেচারটাকেই কভার করার চেষ্টা করছি। তো হোয়াট ইজ শর্ট স্টেচার? হাইট বিলো 3rd centile or less than 2 standard deviations। মনে আছে আগের দিনের কিছু? কিছু মনে নেই? আচ্ছা বেশ, এই চারটা মনে পড়ছে না? এটাও মনে নেই, ভুলে গেছো? মনে আছে? আচ্ছা আচ্ছা, উপরে দেখ, ওই যে দেখ 3 লেখা আছে, বোঝা যাচ্ছে? 3 ব্র্যাকেটে লেখাই আছে শর্ট বিলো দিস লাইন।
তার মানে এই যে রেড যে লাইনটা, এটা আমি যদি হাইটটাকে প্লট করি, হাইটটাকে প্লট করলে এই রেড লাইনের বিলো দিস রেড লাইন ইজ শর্ট স্টেচার। হ্যাঁ, বেশ। তাহলে একটা এক্সাম্পল নিই। সাপোজ দিস 10-year-old গার্ল, এর হচ্ছে ধর হাইট 115, 115 সেন্টিমিটার। হ্যাঁ, তো কি রকম জায়গায় আসবে এটা 10 বছরে? এই জায়গাটাতে আমি প্লট করব, এই যে 115, তাহলে বিলো লাইন এলো। হ্যাঁ, তার মানে শর্ট স্টেচার। ঠিক আছে, এটা সব থেকে ইজিয়েস্ট। এবার এখানে আরেকটা জিনিস আছে, যে যদি ধর আমার বিলো 3rd সেন্টাইল এলো, হতেই তো পারে, বাট সে নর্মাল হতে পারে, এরকম পসিবল। কিভাবে? শর্ট স্টেচার বাট নর্মাল হতে পারে। আচ্ছা, তো যাই হোক, ঠিক আছে, তো ওটা আমি পরে আসছি। আরেকটা, দের ইজ আনাদার ওয়ান, জাস্ট ইভেন ইফ দ্য হাইট ইজ উইদিন নর্মাল লিমিটস বা উইদিন নর্মাল পার্সেন্টাইল, or maybe in lower percentile, but growth, or maybe in a normal percentile, but growth velocity is consistently below 25th centile. ঠিক আছে, তাহলে গ্রোথ ভেলোসিটি মানে কি? হোয়াট ইজ ভেলোসিটি? কিরকম স্পিডে বাড়ছে? হ্যাঁ, তো আমি দেখলাম যে ও ঠিক আছে, হাইট ভালো আছে, কিন্তু বললো কি যে 1 বছর আগেও ও কিন্তু 115ই ছিল, রাইট? বা 2 বছর আগেও 115 ছিল। তাহলে যদি সেরকম হয়, তাহলে গ্রোথ ভেলোসিটিটাই তো তার কমে গেছে। তাহলে হোয়াট ইজ গ্রোথ ভেলোসিটি, এইটা আগের দিন বলিনি। ঠিক আছে, আচ্ছা দেখ, এই যে যখন এই স্লাইডটা ছিল আগের ক্লাসে, বাবা এটা বেশি হয়ে গেল। আচ্ছা, হ্যাঁ, এটা ছিল নর্মাল হাইট প্যাটার্ন। তো এই যে জিনিসগুলো লেখা আছে, যে 1 2, এই যে এই রেট অফ হাইট গেন বা রেট অফ যে এইটা কীরকম আছে, 6 to 8 সেন্টিমিটার পার ইয়ার। এই কথাটার মানে কি? এটাই তো ভেলোসিটি। হ্যাঁ, যে প্রত্যেক বছরে সে এতটা বাড়ছে, তাহলে সেন্টিমিটার বাই ইয়ার হয় এই জিনিসটা, রাইট? তাহলে এতটা বাড়ছে। তো এখানটাতে আমরা দেখছি যেমন এই ইনফ্যান্সিতে এই জায়গাটাতে 25 সেন্টিমিটার বাড়লো, এই জায়গাটাতে একটু কম বাড়ছে, আবার এই মিড পিউবার্টি এই এরিয়াটাতে আবার বেশি বাড়ছে। ঠিক আছে, তাহলে একটা পিউবার্টাল গ্রোথ পার্ট হয় ওই জায়গাটা, একটা ইনফ্যান্সিতে খুব বেশি বাড়ছে, আবার একটা পিউবার্টিতে বেশি বাড়ছে। ঠিক আছে, তাহলে গ্রোথ নিচের দুটো দেখার দরকার নেই, উপরটা হচ্ছে হাইট অ্যাট প্রেজেন্ট। তাহলে আমি কিভাবে গ্রোথ ভেলোসিটি মাপবো? পার ইয়ার। হ্যাঁ, তাহলে আইডিয়ালি প্রত্যেক ইয়ারে আমাকে নিতে হবে, এভরি ইয়ারে উই হ্যাভ টু টেক আ হাইট, সেটাকে আমরা সেইভাবে মেজার করব। তাহলে হাইট অ্যাট প্রেজেন্ট মাইনাস হাইট অ্যাট প্রিভিয়াস মেজারমেন্ট বাই টাইম পিরিয়ড বিটুইন 2 মেজারমেন্টস ইন ইয়ার্স। ঠিক আছে, তাহলে আমাকে যদি গ্রোথ ভেলোসিটি বা হাইট ভেলোসিটি নিয়ে কমেন্ট করতে হয়, মিনিমাম কত ডিউরেশন লাগবে? 1 বছর হলে ভালো, বাট উই ক্যান ডু ইট ইন 6 মান্থস। হ্যাঁ, বেশ। তাহলে এখন যে মেয়েটা হচ্ছে 115, ধরে নিলাম সে লাস্ট প্রিভিয়াস যে তার মেজারমেন্ট ছিল অ্যাট দ্য এজ অফ 9 years, দ্যাট ওয়াজ 1110, সো 5 সেন্টিমিটার পার ইয়ার রেটে বেড়েছে। ঠিক আছে, তো এটা হচ্ছে ওর গ্রোথ ভেলোসিটি। যদি এটা হতো যে 6 months ব্যাক হার হাইট ওয়াজ 112, তাহলে আমার কত হবে গ্রোথ ভেলোসিটি? 6 months ব্যাক, হ্যাঁ 3/2 নয় বাবা, 3 into 2 হবে, 6 months নিয়েছি তো। হ্যাঁ, তো দ্যাট ইজ দ্য ক্যাচ। হ্যাঁ, তবে যদি আমি 6 months নিই তো ইট উইল বি 0.5 ইয়ার, তাহলে ইন্টু 2 হবে। হ্যাঁ, তাহলে ইন দ্যাট কেস ওর হয়ে যাবে 112, মানে 115 থেকে 3 মানে 6 পার ইয়ার, এটাই। ঠিক আছে, বেশ। তাহলে এইভাবে আমরা গ্রোথ ভেলোসিটি ক্যালকুলেট করি, অ্যান্ড উই হ্যাভ সেপারেট চার্টস ফর গার্লস অ্যান্ড বয়েজ। এটা আমি গার্লসটা দেখিয়েছি। তো এইভাবে প্লট করতে হবে এখানে, যে এইগুলো ইয়ার আছে, দিস ইজ 5 to 18 years অব্দি এটা আছে। এখানে এই রেটটা প্লট করতে হবে, এটাই সবাই ভুল করে, ভাবে এখানে হাইটটা প্লট করতে হবে, তা কিন্তু না। যে রেটটা আমরা ক্যালকুলেট করলাম, উই হ্যাভ টু প্লট দ্যাট রেট। এবারে এই হাইট ভেলোসিটিটা যদি আমার কনসিস্টেন্টলি এই 25th সেন্টাইলের নিচে থাকে, তাহলেও আমার শর্ট স্টেচার হতে পারে, যদিও তার হাইটে আমি দেখছি হয়তো 3rd সেন্টাইলে নাও থাকতে পারে। ঠিক আছে, বেশ। এবার কিছু টার্মিনোলজিস আছে। ক্রোনোলজিক্যাল এজ,
ক্রোনোলজিক্যাল এজ মানে অ্যাকচুয়াল এজ। হ্যাঁ, আচ্ছা হাইট এজ কথাটার মানে কি? আরেকটা আছে বোন এজ। তাহলে হাইট এজটা হচ্ছে এদিকে, এই চারটা লাগবে আমার। আচ্ছা দেখো, উইথ দিস এক্সাম্পল অনলি 115 যে বাচ্চাটাকে আমি নিয়েছিলাম, 10 year old 115, মানে এই জায়গাটাতে ওর প্লট হচ্ছে, ঠিক আছে? তাহলে কোন বয়সে ওর হাইটটা নর্মাল? কিভাবে বুঝবো কোন বয়সে ওর হাইটটা নর্মাল? একটা 115 বাচ্চা 115 সেন্টিমিটার, সেটা কোনো বয়সে তো নর্মাল, 10 ইয়ার্সে অনেক ছোট, কিন্তু কোন বয়সে নর্মাল সেটা কিভাবে বুঝবো? রাইট, ভেরি গুড, 50th সেন্টাইলে দেখবো। তাহলে ওই এজটাকেই আমি এরকম ভাবে নিয়ে যাব, যেটা কোন এজের 50th সেন্টাইলে পড়ছে সেটা আমি দেখবো। 115 এই জায়গাটাতে 50th সেন্টাইল হচ্ছে, দেখা যাচ্ছে 6 ইয়ার্স, একটু পেছে হবে 6 ইয়ার্সে। তার মানে দিস গার্ল ইজ 4 years বিহাইন্ড হার ক্রোনোলজিক্যাল এজ ইন টার্মস অফ হাইট। এটা বোঝা গেছে? রাইট, তার মানে ক্রোনোলজিক্যাল এজ হচ্ছে CA বলা হয়, অ্যাকচুয়াল এজ, আর হাইট এজ ইজ দ্য 50th সেন্টাইল অফ দ্যাট হাইট যেখানে নর্মাল হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, আর তার সঙ্গে কি থাকে? বোন এজ। বোন এজ মানে স্কেলিটাল ম্যাচুরিটি, রাইট, তাহলে স্কেলিটাল ম্যাচুরিটি দেখবো আমি, সেইটার বোন এজ হবে। হ্যাঁ, আচ্ছা, তো ওটা কিভাবে করে? ওটারও একটা সেপারেট প্লট হয় কিন্তু বোন এজের। ঠিক আছে, তো বোন এজ আমরা ক্যালকুলেট করেই আসছি, পরে ওগুলো আছে, যদি টাইম পাই তাহলে বলছি। আচ্ছা, তার সঙ্গে একটা মিড প্যারেন্টাল হাইট। মিড প্যারেন্টাল হাইটের ফর্মুলা, এটা আগে বহুবার বলা হয়ে গেছে, প্রত্যেক ক্লাসে একবার করে বলা হয়, ঠিক আছে? ফাদার সাইড প্লাস মাদার সাইড বাই 2 প্লাস মাইনাস 6.5। ফর মেল ইট ইজ প্লাস 6.5, মাইনাস গার্লসে হলে মাইনাস 6.5। ঠিক আছে, চলো এবার একটা এক্সাম্পল দেখবো। ঠিক হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে একটা 3 year old গার্ল, এর হাইট হচ্ছে 85 সেন্টিমিটার। এই জায়গাটাতে এই যে 3, এটা একটা পুরোনো চার্টে করা ছিল তো করেই নিয়ে নিয়েছি। এটা অ্যাট দ্য এজ অফ 3 হচ্ছে 85 সেন্টিমিটারে হাইট আসছে, ঠিক আছে? ফাদার্স হাইট ইজ 165, ক্যালকুলেট কর, 165, মাদার্স হাইট 155, তাহলে কী রকম হবে? মিড প্যারেন্টাল হাইট কী হবে? বাই 2, মেয়ে হলে? হ্যাঁ, তাহলে কত হবে বল, ক্যালকুলেট কর। ক্যালকুলেটর দেবে না কিন্তু পরীক্ষাতে, নেই ক্যালকুলেটর, ফোন কিচ্ছু নেই, মুখে মুখে করতে হবে বা খাতাতে রাফে। ঠিক, ঠিক আছে, তাহলে 153.5, 6.5 বলে, ভেরি গুড, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা একটু পুরনো চার্ট বলে, এটা এজ 20 আছে, এটাকে আমাকে অ্যাকচুয়ালি এজ 18-এ, আমাদের নতুন যে চার্টটা আছে এজ 18-এ আমি প্লট করে দেবো এইটাকে, প্লাস মাইনাস 10 বা কোনো কোনো জায়গায় প্লাস মাইনাস 8ও বলা হয়, ঠিক আছে? তাহলে হ্যাঁ, ওটা টার্গেট হাইট, মানে ওইটাই তো হবে না রে বাবা, ওই পোটেনশিয়ালে ও এগোবে, যাক বোঝাচ্ছি। তার মানে ওর যেটা একটা যে আমি পয়েন্টটা পেলাম, সাপোজ মাদার্স হাইট ফাদার্স হাইট বাই 2 মাইনাস 6.5 করে আমি একটা পয়েন্ট পেয়েছি, সেই পয়েন্টের প্লাস মাইনাস 8 ভেরিয়েশন আমার হতে পারে, আর ওই প্লাস মাইনাস 8 ভেরিয়েশনটাকে আমি কি ধরবো? টার্গেট হাইট। এই যে এই জায়গাটা, এই জায়গাটা, এটা হচ্ছে টার্গেট হাইট, ও এইটার মধ্যে যে কোনো জায়গায় আসতে পারে। হ্যাঁ, আর এই দুটো সেন্টাইল হবে টার্গেট সেন্টাইল, মানে এই দুটো সেন্টাইলের মাঝখানে ও কিন্তু আস্তে আস্তে স্লোলি এগিয়ে যাবে, ঠিক আছে? বোঝা গেছে? তাহলে আমার মিড প্যারেন্টাল হাইট বেরোবে ওই ক্যালকুলেশন করে, দেন আমি সেটাকে প্লট করবো অ্যাট 18th ইয়ার, প্লট করে দিলাম, তার প্লাস মাইনাস 8 নিয়ে নিলাম, সেই রেঞ্জটা হবে তার অ্যাডাল্ট হাইট রেঞ্জ, যে এই রেঞ্জের মধ্যে আসবে। তাহলে সাপোজ যদি এই মেয়ের বাবা মা খুব কনসার্ন যে আমার মেয়ে কীরকম হাইট হবে, সেখান সে যে তোমার মেয়ে এই রেঞ্জের মধ্যে আসবে কোথাও, ঠিক আছে? আচ্ছা, এটা ওটাই ওই যে জায়গাটা, তাহলে এখানে দেখো এটা 18 ইয়ার্সেই শেষ হয়ে গেছে, তো দ্যাটস ওয়াই উইল প্লট ইট হিয়ার ইন দ্য 18th এ। এবার এই সেন্টাইলটা হতে পারে যে ওই দুটো সেন্টাইলের মাঝখান দিয়ে গ্রো করছে, তো তার মানে ওটা ওর জেনেটিক পোটেনশিয়াল, ওটা ওর
এবার তার মধ্যে ভেরিয়েশন থাকতেই পারে, ঠিক আছে। আচ্ছা, এটা ওই হাইট এজটাই যেটা দেখালাম যে এরকমভাবে 5 ইয়ার, তার মধ্যে হচ্ছে হাইট 95 সেন্টিমিটার। তো এখানে প্লট করেছে 5 ইয়ারে 9 সেন্টিমিটার, অ্যান্ড 95 সেন্টিমিটার ইজ আ 50th সেন্টাইল অফ 3 ইয়ার্স। তার মানে তার হাইট এজ কত? 3 ইয়ার্স। 3 ইয়ার্স শর্ট তো, ডেফিনেটলি শর্ট, কিন্তু হাইট এজ হচ্ছে 3 ইয়ার্স। আচ্ছা, এটা ওটাই আমাদের এক্সাম্পল 115 এই যে 10 year old, এটা মেল চার্টে আছে, থার্ড সেন্টাইলে আছে 6.6, যেটা আমরা আগেই ক্যালকুলেট করে নিয়েছি, ঠিক আছে। এত দূর অবধি ঠিক আছে, হাইট এজ হবে মিড প্যারেন্টাল হাইট। আচ্ছা, একটা জিনিস বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে যে আমাদের এই যে চার্টটা, নতুন যে আইপি চার্টটা, এটাতে আর ওই মিড প্যারেন্টাল হাইটটা ক্যালকুলেট করতে হয় না। এখানে ডাইরেক্ট আমাদের এখানে বসিয়ে দেবো এই যে ফাদার্স হাইট আছে এদিকে, আর এদিকে মাদার্স হাইট আছে। তো একটা সেন্টার এখানে দেখা যাচ্ছে না খুব ভালো, তো সাপোজ ফাদার্স হাইট ইজ 165 সেন্টিমিটার, মাদার্স হাইট ইজ 155, তাহলে ওটা এই রেঞ্জে পড়বে। তো এই রেঞ্জটা কোন 25th সেন্টাইলের রেঞ্জ, তার মানে আমি ওখানে টার্গেট হাইটটা ডাইরেক্টলি 25th সেন্টাইলে আমি প্লট করে দিতে পারি যে এটা হচ্ছে ওর টার্গেট হাইট উইদাউট ক্যালকুলেশন। বাট দিস ইজ নট ফর ইউ, তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে যে মিড প্যারেন্টাল হাইটের ক্যালকুলেশন কি, ঠিক আছে। দিস ইজ ফর অফিস প্র্যাকটিস। আচ্ছা, বেশ, এবারে তাহলে ক্লাসিফিকেশন। শর্ট স্টেচারে যদি একটা বাচ্চা আসে আমার কাছে, সো আই সি এ শর্ট স্টেচার, তো ফার্স্ট আমি কি দেখব, দেখতে কিরকম লাগছে, দেখতে নর্মাল লুকিং নাকি একটু দেখতে অন্যরকম লাগছে, একটু মুখটা অন্যরকম, চোখের মধ্যে যেটা ডিসমরফিক কিছু ক্যারেক্টার্স আছে কিনা, সেটা সবার আগে আমি দেখব। তো ফার্স্ট ক্লাসিফিকেশন ইজ ওয়েদার ডিসমরফিক অর নট। এই যে এদের দেখো কিরকম দেখতে, নর্মাল না নর্মাল নয়, লুকস ডিসমরফিক, রাইট। এটা কি, এটা কি এই জিনিসটা, এই দিকটা, এটা কি 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 আছে দেখ, টার্নার সিনড্রোম, ইয়েস, ভেরি গুড। আর এইটা ওবেসিটি ডেফিনেটলি, কিন্তু এরকম ওবেসিটি, হ্যাঁ, না না না, কি হয় এটা, শর্ট স্টেচার, একটু মেন্টাল রিটার্ডেশন, একটু ওবেসিটি সিনড্রোম, প্রাডারউইলি, ঠিক আছে। বেশ, ঠিক আছে, এই কয়েকটাই জানতে হবে, ডাউন, টার্নার, প্রাডারউইলি, এই তিনটে জানলেই হবে, ঠিক আছে। বেশ, তাহলে এই দেখো এখানেই লেখা আছে, তাহলে ডিসমরফিক যদি হয় তাহলে একটা পুরো সেগমেন্ট চলে গেল তাদের, ঠিক আছে, ডাউন, নুনান, টার্নার, প্রাডারউইলি, ব্লা ব্লা, এদিকটার বলবো না বেশি। আচ্ছা, এবার যদি ডিসমরফিক না হলো, নর্মাল লুকিং, তো দেখবো ওয়েদার প্রপোর্শনেট না প্রপোর্শনেট, ডিসপ্রপোর্শনেট। হ্যাঁ, প্রপোর্শনেট অ্যান্ড ডিসপ্রপোর্শনেট মানে কি, হ্যাঁ, যে আমাদের যে আপার সেগমেন্ট আছে, দেখা যাচ্ছে কারোর আপার সেগমেন্টটা অনেক বেশি, তাহলে ডিসপ্রপোর্শনেট। বাট দেখতে পুরোটাই ছোট, বাট পুরোটা প্রপোর্শনেট ছোট, সিমেট্রিক্যাল, ঠিক আছে। আচ্ছা, এইটা যেমন এটা একটা ফ্যামিলি, এই ফ্যামিলিতে দেখো মাটা মোটামুটি নর্মাল, মাটাও খুব লম্বা নয়, মাটা মোটামুটি নর্মাল, আর এই বাবা, ছেলে আর মেয়ে তিনজনেরই কিন্তু এরা কিরকম, এটা কি খুব প্রপোর্শনেট লাগছে না ডিসপ্রপোর্শনেট লাগছে, হ্যাঁ, কিরকম লাগছে, এর এটা ঠিক আছে, হাতগুলো এইটা লম্বাটা ঠিক আছে না, এইটা এই জায়গাটা বেশি লম্বা লাগছে, ডিসপ্রপোর্শনেট। হ্যাঁ হ্যাঁ, মেয়েটা এখন বড় হয়নি অতটা, তো মেয়েটাকে দেখে একটু মনে হচ্ছে প্রপোর্শনেট, বাট ছেলেটাকে ডেফিনেটলি ডিসপ্রপোর্শনেট লাগছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে যদি ডিসপ্রপোর্শনেট হয় তাহলে আমার পুরো একটা গ্রুপ বেরিয়ে গেল যে এগুলো সবই ওই জেনারেলি স্কেলিটাল ডিসপ্লেসিয়া হবে। এই নামগুলোর দিকে তাকানোরই দরকার নেই, কয়েকটা দেখতে হবে, অ্যাকন্ড্রোপ্লেসিয়া, ওই হাইপোকন্ড্রোপ্লেসিয়া, এইগুলো, ঠিক আছে, ছোট ছোট, আর বাকি অনেক কিছু আছে। তো তার মধ্যে কিরকম হতে পারে, উইথ শর্ট লিম্বস হতে পারে, যে লিম্বগুলো একটু ছোট ছোট, হ্যাঁ, আবার উইথ শর্ট ট্রাঙ্ক হতে পারে, যে ট্রাঙ্কটা ছোট, বাস, এনাফ। আচ্ছা, এবারে আমি আসবো প্রপোর্শনে, তাহলে ওইটা হলো না, ডিসমরফিকও নয়, ইভেন কোনো রকম স্কেলেটাল ডিসপ্লেসিয়া নেই, রাইট। তার মানে প্রপোর্শনেট শর্ট স্টেচার, তার কি হতে পারে, নর্মাল ভ্যারিয়েন্ট হতে পারে, নর্মালি ছোট, ঠিক আছে, ফিজিওলজিক্যাল ভ্যারিয়েন্ট, তাহলে ফিজিওলজিক্যাল হতে পারে, প্যাথোলজিক্যাল হতে পারে, ডিফারেন্সিয়েট করব। জেনারেলি বিলো 2 SD, মানে বিলো 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থাকলে
যে কিছু হতে পারে। বিলো 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি হয়ে যায় কেউ, মানে ফার্স্ট সেন্টাইলেরও নিচে আছে, ওখানে চার্টেই নেই, খুব বেশি ছোট, জেনারেলি ধরে রাখতে হবে প্যাথোলজিক্যাল। আর বিলো 2 to 3 এসডি যেটা মাইনাস, সেই জায়গাটাতে হচ্ছে আমার ফিজিওলজিক্যাল, যে ছোট বাট ঠিক আছে ফিজিওলজিক্যাল। তাহলে ফিজিওলজিক্যালের মধ্যে কি কি হতে পারে? একটা হচ্ছে ফ্যামিলিয়াল শর্ট স্টেচার, বাড়িতে সবাই ছোট, বাবা মা ছোট, মাও বাচ্চাও ছোট। আর একটা হতে পারে কনস্টিটিউশনাল, এটা আসছি এরপরে। আর কি হতে পারে? প্যাথোলজিক্যাল হতে পারে। প্যাথোলজিক্যালে কি কি ফ্যাক্টরস থাকবে? এই যে এদিকে তারা, প্যাথোলজিক্যালে কি কি থাকবে? প্রিনেটাল, পোস্টনেটাল। হ্যাঁ, প্রিনেটালে কি কি আছে এটা আগে আমি পড়িয়েছিলাম, যে অ্যান্টিনেটাল টাইমে যেটা ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং গ্রোথ যা যা ছিল সেইগুলোরই গোলমাল হলে প্যাথোলজিক্যাল হবে। হ্যাঁ, যে ইন্ট্রাইউটেরাইন গ্রোথ রেস্ট্রিকশনস হতে পারে, ইন্ট্রাইউটেরাইন ইনফেকশন হতে পারে, ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিস হতে পারে, অনেক কিছু কারণ হতে পারে। ঠিক আছে, আচ্ছা মেটাবলিক কিছু কজ থাকলো। আর পোস্টনেটালে কি হতে পারে? ম্যালনিউট্রিশন মোস্ট কমন। হ্যাঁ, আর তার সঙ্গে কিছু ক্রনিক সিস্টেমিক ইলনেস থাকলো বারবার করে। এই আমাদের কাছে এখন যে বাচ্চাগুলো আসে, অ্যাজমা 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 প্রচণ্ড, তাদের কোনো ম্যানেজমেন্ট হয়নি, কেউ ইনহেলার পায় না, তো তাদের একটা গ্রোথ রেস্ট্রিক্ট, বা হয়তো এক্সটার্নালি স্টেরয়েড পাচ্ছে। এগুলো হতে পারে, ইন্ডোক্রাইন কারণ হতে পারে, অ্যান্ড মেবি সাইকোসোশ্যাল। হ্যাঁ, তাহলে এই জায়গাটা ক্লিয়ার বোঝা গেছে। চলো আবার আছে একটা চার্ট। আচ্ছা, এইটা একটা খুব ইন্টারেস্টিং, এটা একটা ইকুয়েডরের কাছে একটা গ্রাম আছে। সো দিস ফ্যামিলি, এই পুরো এটা একটা মানে ওদেরই পুরো ফ্যামিলি আর কি, একটা গ্রামে ওই ফ্যামিলি অ্যান্ড সারাউন্ডিংয়ের লোকজন থাকে। দেখো সবাই ছোট এরা। হ্যাঁ, এদের একটা পার্টিকুলার রোগ আছে, তো সেটা হচ্ছে গ্রোথ হরমোন যে রিসেপ্টর মিউটেশন আর কি, লারন বলে সেটাকে, লারন সিনড্রোম। তো সেই জিনিসটার এটা পুরো একটা গ্রাম। আর তারপরে যে লিলিপুট, লিলিপুটটা শুনেছিস তো গল্প? লিলিপুট, পিগমিস, তো দে অ্যাকচুয়ালি এক্সিস্ট, ওর আছে বিভিন্ন জায়গাতে। হ্যাঁ, ছোট্ট ছোট্ট সব, আরও ছোট একদম। তো এটা একটা গেল আমাদের শর্ট স্টেচারের গ্রাম। এবার এটিওলজির মধ্যে কি কি আসতে পারে? এটার একটা নিমোনিক আছে, এটা সব জায়গাতেই চারিদিকে ঘুরে বেড়ায় নিমোনিক। ইজ নাইস, শর্ট স্টেচার ইজ নাইস। আচ্ছা, তার মধ্যে কি ইডিওপ্যাথিক হতে পারে, ইন্টারটেন, জাস্ট মানে যেগুলো বলে দিলাম অলরেডি ওগুলোকেই জাস্ট মনে রাখার জন্য। ঠিক আছে, যদি নিমোনিক কারোর পছন্দ হয় ইউ ক্যান ইউজ, না পছন্দ হলে ডু নট ইউজ। ঠিক আছে, তো এটা হতে পারে ইডিওপ্যাথিক, ইন্ট্রাইউটেরাইন হতে পারে, স্কেলিটাল হতে পারে, নিউট্রিশনাল, আইট্রোজেনিক। আইট্রোজেনিক কীভাবে হতে পারে? আইট্রোজেনিক শর্ট স্টেচার, আচ্ছা ছেড়ে দিন। বেশ, কেউ হয়তো বাইরে থেকে প্রচুর স্টেরয়েড খাচ্ছে। হ্যাঁ, প্রচুর স্টেরয়েড দেওয়া হচ্ছে তাকে কোনো কারণে, মেবি অ্যাজমা, কিন্তু ইনহেলার দেওয়া হচ্ছে না, বারবার করে ওরাল স্টেরয়েড দেওয়া হচ্ছে, ইট মে লিড টু শর্ট স্টেচার। ঠিক আছে, হাই ডোজে প্রচণ্ড, এটা হতে পারে। আচ্ছা, ক্রনিক ডিজিজ হতে পারে, কোনো ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি হতে পারে, এন্ডোক্রাইন হতে পারে, মানে বেসিক জিনিসগুলো এখানে জাস্ট ওরকমভাবে দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা এবারে আসছি আমি। তাহলে ফিজিওলজিক্যাল যে শর্ট স্টেচারটা নর্মাল ছিল, দুটোই নর্মাল, তার মধ্যে দুটো ভাগ ছিল, যে ফ্যামিলিয়াল শর্ট স্টেচার অ্যান্ড কনস্টিটিউশনাল। এই দুটোর মধ্যে কি তফাৎ? হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন ফ্যামিলিয়াল শর্ট স্টেচার অ্যান্ড কনস্টিটিউশনাল? মোটামুটি ফ্যামিলিয়াল মানে বাড়িতে মোটামুটি সবাই ছোট, পেরেন্টস, গ্র্যান্ড পেরেন্টস, ওয়ান অর বোথ পেরেন্টস। ঠিক আছে, শর্ট স্টেচার। কনস্টিটিউশনাল শর্ট স্টেচার ইজ আ ডিলে, এটা কিন্তু অ্যাকচুয়ালি শর্ট স্টেচার নেই, পরে গিয়ে নর্মালি হাইট হয়ে যাবে। হ্যাঁ, বাট একটা টাইম পর্যন্ত একটা ডিলে হবে। তাহলে কনস্টিটিউশনাল ডিলে ইন গ্রোথ অ্যান্ড পিউবার্টি। ঠিক আছে, সিডিজিপি। বেশ, তো এটা কি হয়? লেন্থ অ্যাট বার্থ দুজনেরই মোটামুটি নর্মাল থাকে। ঠিক আছে, অ্যাট বার্থ নর্মাল। এবারে যে ফ্যামিলিয়াল শর্ট স্টেচার, এর কি হয়? ভালোই বাড়ছে বাড়ছে বাড়ছে, ঠিক 2 বছরের আগে গিয়ে দেখা যাবে ও একটা স্পেসিফিক প্যাটার্ন নিয়ে নিল। ঠিক ওর যে জেনেটিক পোটেনশিয়াল, বাবা মায়ের যেরকম পোটেনশিয়াল, সেইভাবেই আস্তে আস্তে ছোট হয়ে বেড়ে চলেছে। ঠিক আছে, তাহলে সেটা হলো আমার ফ্যামিলিয়াল শর্ট স্টেচার। তাহলে আমি কী করবো? যদি ইফ দ্য মাদার কামস অ্যান্ড সে কি যে মেয়েটা বাড়ছে না, তাহলে আমি প্রথমে মায়ের দিকে তাকাবো, মাটা কীরকম হাইট দেখি, এবং বাবারও কথা জিজ্ঞেস করব। ঠিক আছে, যে বাবা কীরকম, বা বাবা যদি সঙ্গে আসে আমি দেখতেই পাচ্ছি যে দুজনে কীরকম আছে, তো সেটা হলো। আর এটাতে কি হয়? এটাতেও একটা টাইম পর্যন্ত আপ টু 6 months to 12 months কনস্টিটিউশনাল ঠিকই বাড়ে, তারপরে ও আবার ওর শর্ট
আস্তে আস্তে জিনিসটা ল্যাগ হয়ে যায়, ঠিক আছে, যে কমে যাচ্ছে। তাহলে বিলো থার্ড সেন্টাইল চলে যায়, ফিফথটা ছেড়ে দেয়, থার্ড সেন্টাইল চলে যায় হচ্ছে ফার্স্ট 3 ইয়ার্স অফ লাইফে কিন্তু তার গ্রোথটা রেস্ট্রিক্টেড হয়ে যাবে বা ডিলেড হয়ে যাবে, ঠিক আছে। বেশ, ফ্যামিলি হিস্ট্রি কী থাকবে, এটাতে শর্ট স্টেচার অবশ্যই থাকবে, ইদার ওয়ান অর বোথ প্যারেন্টস। আর এটাতে কি থাকবে, ডিলেড পিউবার্টি। কি জিজ্ঞেস করবো হিস্ট্রিতে, যে বাবার কখন দাড়ি বেরিয়েছিল, ঠিক আছে, বলছি বাবার, ওর তো দাড়ি বেরোয়নি বাবা, ও তো বাচ্চা, ঠিক আছে। তাহলে বাবার কখন প্রথম জিজ্ঞেস করা, যে ওয়েন ডিড ইউ ফার্স্ট শেভ, ফার্স্ট কখন দাড়ি কেটেছিলেন, বললাম আমি 16-17 বছরে কেটেছি, কি আরও পরে, ঠিক আছে, হ্যাঁ, তার মানে ডিলে ছিল, হ্যাঁ। আর মায়ের পিউবার্টি জিজ্ঞেস করা, যে মেনস্ট্রুয়েশনের কবে ছিল, ঠিক আছে। আচ্ছা, তাহলে পেরেন্টস স্টেচার এটাতে অ্যাভারেজই পাবো আমরা, বিকজ আলটিমেটলি দে রিচ আ গুড হাইট। আচ্ছা, আরে এরা শর্টই থাকবে, বিকজ এরা শর্টই। আচ্ছা, হাইট ভেলোসিটি কিন্তু দুজনেরই নর্মাল, ঠিক আছে, ওই চারটা দেখিয়েছিলাম, হাইট ভেলোসিটি নর্মাল, ওরা বেড়ে চলেছে, এরকম নয় থেমে গেছে, একটা নির্দিষ্ট রেটে বেড়ে চলেছে, কিন্তু দ্যাট ইজ পিয়ারদের থেকে ওদেরকে কম লাগছে, ঠিক আছে। আচ্ছা, পিউবার্টি এদের নর্মাল টাইমেই অ্যাচিভ হয়ে যাবে, আর এটা হচ্ছে ডিলেড হবে। আচ্ছা, বেশ, তাহলে এই জায়গাটা হচ্ছে একটু মনে রাখতে হবে, যে এদের ক্রোনোলজিক্যাল যে এজটা, সেটা এই শর্ট স্টেচারের ক্ষেত্রে বোন এজ অ্যান্ড ক্রোনোলজিক্যাল এজ উইল সিনক্রোনাইজ, মানে সেমই হবে, ওরা তো ছোটই, ওরা হাইট যেমনই থাকুক, বাট বোন এজ উইল ফলো ইট, মানে ঠিক আছে। আর এখানে কি হবে, সরি, এই যেখানে কি হবে, মানে সিডিজিপিতে কি হবে, বোন এজটা একটু ডিলেড থাকবে, তাহলে বোন এজটা হাইট এজের সঙ্গে করসপন্ড করবে, ঠিক আছে। তার মানেটা কীরকম, যে যদি আমার ওই 115-এর যে বাচ্চাটা, ইফ আই টেক দ্যাট চাইল্ড ফর এক্সাম্পল, সো দ্যাট ওর যে আমার বোন এজ, মানে ওর যে হাইট এজটা কত এসেছিল, 6.6, তো এর ক্ষেত্রে কনস্টিটিউশনালের ক্ষেত্রে তো ওই বোন এজ উইল করসপন্ড টু 6.6, বাট ইন জেনারেল যেহেতু এগুলো নর্মাল ফিজিওলজিক্যাল, তো বোন এজ ইজ নট জেনারেলি ডিলেড, মানে মোর দ্যান 2 ইয়ার্স, 2 ইয়ার্সের ভিতরে থাকবে, যে গ্যাপটাই হবে বোন এজের সঙ্গে, ঠিক আছে। আচ্ছা, ফাইনাল হাইট এর শর্টই থাকবে, মানে রিচ করবে একটা টার্গেট হাইট ওর জেনেটিক পোটেনশিয়াল ওয়াইজ, বাট এ শর্ট থাকবে, বাট এ কিন্তু নর্মাল হয়ে যাবে, ঠিক আছে। তো টিপিক্যাল স্টোরি কীরকম, বাবা মা শর্ট, বাচ্চাও শর্ট, হ্যাঁ, ফ্যামিলিয়াল শর্ট স্টেচার। আর কনস্টিটিউশনাল শর্ট স্টেচার কি, বাবা মা কিন্তু নর্মাল, তারা তো আমি তাদেরকে অ্যাডাল্ট হিসেবে দেখছি, বাবা মার হাইট নর্মাল, কিন্তু ওরা খুবই কনসার্ন যে বাচ্চা আমার এত ছোট কি করে হলো, তো তাদেরকে কি করবে, তারা আলটিমেটলি গিয়ে দে উইল রিচ দ্য পোটেনশিয়াল, ঠিক আছে। তো ওখানে প্যারেন্টাল কাউন্সিলিংয়ের একটা বড় রোল আছে, তার জন্য আমাদেরকে এটা ডিফারেন্সিয়েট করতে হবে। আচ্ছা, চলো, তাহলে এইটা হচ্ছে আমার এই যে এর যে হাইট পোটেনশিয়াল, সাপোজ ওই যেটা আমরা ক্যালকুলেট করেছিলাম মিড প্যারেন্টাল হাইটটা, তাহলে এইটা ওর সেন্টাইল, দিস ইজ দ্য সেন্টাইল, বোথ সেন্টাইল, এটার মাঝখানেও কিন্তু সুন্দর করে বেড়ে চলেছে, অ্যান্ড ফাইনালি উইল রিচ দিস হাইট উইচ উইল বি বিলো থার্ড সেন্টাইল, তো এটা ফ্যামিলিয়াল শর্ট স্টেচার হলো। আচ্ছা, কনস্টিটিউশনালে কি হবে, দেখো এ নিচে নিচে যাচ্ছিল এই জায়গাটাতে, হ্যাঁ, আস্তে আস্তে ছোট্ট ছোট্ট করে ইভেন এখানে সেন্টাইলও ক্রস করে গেল, মানে নিচে চলে এলো, ঠিক আছে। আচ্ছা, তারপরে হঠাৎ করে একটা এখানে পিক চলে এলো, 14 ইয়ার্সে গিয়ে দুম করে সে বড় হয়ে একটা অ্যাডাল্ট হাইট, একটা ভালো হাইট গেইন করে গেল, 50th সেন্টাইলে পৌঁছে গেল, হ্যাঁ, ঠিক। তাহলে এইটাতে কীরকম দেখছি আমরা, এটা হচ্ছে পার্পল, ফ্যামিলিয়াল শর্ট স্টেচার ইজ দ্য পার্পল লাইন, স্ট্রেট চলছে, ও কিন্তু বিলো 2SD দেখো চলছে পুরোটা টাইম, শর্ট স্টেচারই থেকে গেল। এ কিন্তু শুরু করেছিল এখান থেকে, আস্তে আস্তে ড্রপ করলো, তাহলে এই পয়েন্টে যদি আমি দেখি, ইফ আই সি অ্যাট 12 ইয়ার্স, ফ্যামিলিয়াল শর্ট স্টেচারের হাইট কিন্তু কনস্টিটিউশনালের থেকে বেশি, রাইট, তো খুবই টেনশনের কারণ, এখনও বাড়লো না। তারপরে কি হলো, হঠাৎ করে 14 বছরে গিয়ে এখানটা দুম করে একটা বেড়ে একটা পিউবার্টাল স্পার্টটা এলো দেরিতে, কিন্তু এটা নর্মাল হাইট রিচ করে গেল, ঠিক আছে, বোঝা গেছে, ঠিক। বেশ, এবারে এন্ডোক্রাইন কি কি কজ হতে পারে, এটা কি এখান থেকে এমসিকিউ আসতে পারে, হ্যাঁ। গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি, অবভিয়াসলি গ্রোথ হরমোন ইনসেন্সিটিভিটি, ওই যে গ্রামটা দেখালাম ওদের পুরোটাই এটা আছে, ঠিক আছে। আচ্ছা, তার মানে গ্রোথ হরমোন ইজ দেয়ার, বাট ইট নট উইল টু ওয়ার্ক, রেজিস্ট্যান্স আছে।
আচ্ছা, হাইপোথাইরয়েডিজম হতে পারে, ডিফারেন্ট টাইপস, কুচিংস ডিজিজ হতে পারে, আচ্ছা সিউডো হাইপোপ্যারাথাইরয়েডিজম হতে পারে, প্রিকশাস পিউবার্টি হতে পারে, আর্লি এপিফাইশিয়াল ক্লোজার, হ্যাঁ, ডায়াবেটিস মেলাইটাস হতে পারে, অ্যান্ড স্টেরয়েড ইনটেক হতে পারে, এক্সটার্নাল স্টেরয়েড যেটা আমি বলছিলাম। ঠিক আছে। আচ্ছা, সাইকোসোশ্যাল, এটা খুব বেশি মানে জানতে হবে জিনিসটা, বাট এটাতে টাইপ করা আছে, অতটা দরকার নেই। সাইকোসোশ্যাল শর্ট স্টেচার, সাপোজ এই যে এখন গাজাতে যুদ্ধ চলছে, প্রচুর বাচ্চা অরফ্যান হয়ে গেল, তো তাহলে ওদের একটা ডিপ্রাইভেশন হচ্ছে, ম্যাটার্নাল ডিপ্রাইভেশন, মাকে পেলো না, খাবার পেলো না, এটা এরকম একটা পরিস্থিতিতে আছে, চারিদিকে বম্বিং হচ্ছে। তো ওদের যদি আমরা গ্রোথ ভেলোসিটি দেখি, মেবি ইন নেক্সট 6 মান্থস আমরা দেখবো যে সবাই কিন্তু একটু কম গ্রো করেছে, দে আর নট গ্রোয়িং ওয়েল, তাদের শর্ট স্টেচার হয়ে গেছে অনেক বাচ্চা, যারা বিলো 2 ইয়ার্স ছিল, 3 ইয়ার্স ছিল, হ্যাঁ। তো কি হয়, কিন্তু তারা খাচ্ছে, তারা কিন্তু হাই হাই করে খাচ্ছে, যেখান থেকেই রিলিফ আসছে একদম গিয়ে ছুটে দাঁড়িয়ে খেয়ে চলেছে, but they are not growing because of emotional deprivation and stressful atmosphere, ঠিক আছে। তাহলে এটাকে বলে সাইকোসোশ্যাল শর্ট স্টেচার। খুব প্রবলেম ফ্যামিলি, সারাদিন একটা ডোমেস্টিক ভায়োলেন্স চলছে, ফাদার অ্যালকোহলিক, মাকে ধরে ধরে মারছে, এরকম অ্যাটমসফিয়ারে যে বাচ্চাগুলো থাকবে, দে মে নট হ্যাভ এনি আদার কজ আদার দেন দিস, হ্যাঁ, কোনো কজ নেই, শুধু শুধু ছোট। আচ্ছা, তো এদের কি হয়, দু রকমের টাইপ আছে, বিলো 2 ইয়ার্সই যারা প্রেজেন্ট করে একটা আছে, মোর দেন 3 ইয়ার্সে প্রেজেন্ট করে, বাট পিকচার ইজ সেম। পলিফেজিয়া থাকে এদের, বারবার করে খাচ্ছে, বারবার করে জল খায়, প্রচুর জল খায়, প্রচুর খাবার খায়, এরকম, ঠিক আছে, কিন্তু পেরেন্টিং ভালো না। এদের গ্রোথ হরমোন জেনারেলি নর্মাল থাকে, এদের মেন প্রবলেমটা হয় IGF-1, এটা ঠিক আছে, অত বেশি ডিটেলস হয়ে যাচ্ছে, ছেড়ে দাও। তাহলে কি বলবো আমরা এটাকে, ম্যাটার্নাল ডিপ্রাইভেশন ডোয়ারফিজম বলা হতো আগে, ডোয়াক কথাটা উঠে গেছে, এখন আর ইউজ করি না আমরা, ঠিক আছে। অ্যান্ড হাইপারফেজিক শর্ট স্টেচারও বলা হয়, কারণ ওরা প্রচুর খায়। জেনারেলি দেখা যায় শর্ট স্টেচার নিয়ে যারা কমপ্লেনে আসে, যদি নিউট্রিশনাল হয় তারা খায় না, ঠিক আছে, কিন্তু এটা এদের ভোরাসিয়াস অ্যাপেটাইট থাকে, প্রচুর খায়, কিন্তু ইভেন কিছু কিছু ইভেন দে মে বি ফ্যাট বাট শর্ট স্টেচার। আচ্ছা, তাহলে এইটা ওই চার্টটা, যেটা একটু নর্মাল আর কি, মোটামুটি চার্ট। মোটামুটি চার্টটা মানে কি না, খুব নর্মালভাবে লেখা আছে। তাহলে ফার্স্টে শর্ট স্টেচার দেখবো, বাবা মাকে দেখবো, এটা একটা অ্যাপ্রোচ, যদি অ্যাপ্রোচ আছে ইউ ক্যান রাইট ইট লাইক দিস, হ্যাঁ, এরকম ফ্লো চার্টে। তাহলে শর্ট স্টেচার করবো, তাহলে দেখবো বাবা মার মতো কি, মানে বাবা মাকে আগে সবার আগে দেখবো বাবা মার মতোই দেখতে, তাহলে ফ্যামিলিয়াল শর্ট স্টেচার একদম, ঠিক আছে, ডাইরেক্ট চলে গেল। এবারে দেখবো নর্মাল লাগছে না অ্যাবনর্মাল লাগছে। নর্মাল যদি লাগে তাহলে সেখানে দেখবো যে ওয়েদার গ্রোথ ভেলোসিটি কীরকম আছে পিউবার্টির আগে, যদি একদম আর্লিয়ার লাইফে প্রবলেম হয় যেটা বললাম, তাহলে সাইকোসোশ্যাল পার্টে চলে গেল, ঠিক আছে। যদি দেখি একটু ডিলেড ছিল, ওই হিস্ট্রিগুলো আছে বাবা মায়ের ডিলেড পিউবার্টি ব্লা, তাহলে সেটা যেটা আমার কনস্টিটিউশনাল ডিলেতে চলে গেল, হ্যাঁ। পুয়ার গ্রোথ ভেলোসিটিতে দেখলাম কি, যদি থিন হয়, তার মানে শর্ট স্টেচার থিন, রোগা, তাহলে সেটা নিউট্রিশন। শর্ট স্টেচার মোটা, তাহলে এন্ডোক্রাইন। এইভাবে মনে রাখতে হবে জিনিসগুলো, হ্যাঁ, তো এটা মনে রাখার চার্ট, এগুলোর কোনো মানে নেই। আচ্ছা, ডিসপ্রপোর্শনেট হলে চলে গেল পুরোটা স্কেলিটাল ডিসপ্লেসিয়ার দিকে। ডিসপ্রপোর্শনেট মানে স্কেলিটাল ডিসপ্লেসিয়া, ডিসমরফিক মানে সিনড্রোমস, ঠিক আছে, বাস। চলো, তাহলে এটা একটা মোটামুটি অ্যাপ্রোচ। আচ্ছা, এবার আমি ইভ্যালুয়েশন কিভাবে করব, তাহলে যখনই কোনো কোয়েশ্চেন থাকবে, টাইম হয়ে যাচ্ছে, ঠিক আছে, যখনই কোনো কোয়েশ্চেন থাকবে, whenever there is a question about approach to this, approach to that, এরকম থাকে তো, what is the approach of this, approach to, তাহলে it will start from history। প্রত্যেকটা টাইপের কোয়েশ্চেনের আলাদা আলাদা ফরম্যাট আছে। ম্যানেজমেন্ট মানে কি, অ্যাপ্রোচ মানে কি, ট্রিটমেন্ট মানে কি, হ্যাঁ। তো তার মানে যখন আমি অ্যাপ্রোচ বলে দিলাম, তার মানে একটা কেস এলো আমার কাছে, ভাবতে হবে এরকমভাবে, there is a case coming to my OPD or IPD with short stature, তাকে আমি কি করব। সো আই উইল স্টার্ট উইথ হিস্ট্রি টেকিং করব, ডিটেলড এক্সামিনেশন করব, there will be some মেজারমেন্টস নিতে হবে, বাচ্চার পেরেন্টসের কিছু ম্যানুভার্স থাকতে পারে, এক্সট্রা লাগতে পারে। আচ্ছা, আর তারপরে আমি ল্যাবরেটরি ইভ্যালুয়েশনের দিকে যাব, ঠিক আছে। কি হচ্ছে এখন সবার খুব কমপ্লেন যে এই পুরো পার্টটা অবসোলিট হয়ে যাচ্ছে মেডিকেল সায়েন্স থেকে,
শর্ট স্টেচার, থাইরয়েড প্রোফাইল, বোন এজ, এমআরআই ব্রেন, নো। এই 3টে স্টেপ তার আগে আছে। আমি এই 3টে স্টেপে ইফ আই ইউজ দিস চার্ট আই ক্যান, এইখান থেকেই আমি ডায়াগনোসিস করে দিতে পারবো, আমার ল্যাবরেটরিরই দরকার নেই, ইফ আই রিমেম্বার দিস চার্ট। হ্যাঁ, ঠিক, রাইট। তাহলে এই 3টে স্টেপ ভুললে হবে না। চলো, তাহলে কাকে আমরা ইভ্যালুয়েট করবো? আমরা সবাইকে ইভ্যালুয়েট করছি, অনেক শর্ট বাচ্চা। আগের স্লাইডটা স্যার। স্যার আমি দিয়ে দেবো আপনাকে, ফটোটা পাঠিয়ে দেবো। হ্যাঁ, তো আচ্ছা, তাহলে সবাইকে আমরা করছি না। তাহলে বিলো ফার্স্ট সেন্টাইল ফর এজ, এটা ওই চার্টে ছিল না, বাট টেক ইট অ্যাজ থার্ড সেন্টাইল, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তাহলে হাইট ডেফিসিট ইজ সিভিয়ার, একদম মানে প্রচণ্ড কম। আচ্ছা, প্রেডিক্টেড হাইট ডিফার সিগনিফিকেন্টলি ফ্রম দ্য মিড প্যারেন্টাল হাইট। মিড প্যারেন্টাল হাইটের যে টার্গেট রেঞ্জ পাচ্ছে আমি দেখছি তার অনেক নিচে আছে, উইল এভালুয়েট। আচ্ছা, দ্য চাইল্ড ইজ ক্রসিং মেজর সেন্টাইল, মেজর হাইট সেন্টাইলস, মানে ফটফট করে আগে ছিল ঠিকঠাকই চলছিল, সাডেনলি দে ক্রস 2 সেন্টাইলস, কেন কি করে হলো, রাইট? তো উই হ্যাভ টু ইভ্যালুয়েট। গ্রোথ ভেলোসিটি সিগনেস, ভেলোসিটিটাই খুব কম, পারছি না, লাস্ট ইয়ারও যা ছিল এই বছরও তাই, পরের বছরও তাই চলছে এরকমভাবে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এবার দেখো হিস্ট্রিতে এই জায়গাটা তোদের প্রবলেম হয় যে পজিটিভ হিস্ট্রি, নেগেটিভ অ্যাসোসিয়েশন, পজিটিভ অ্যাসোসিয়েশন, বুঝতে পারিস না। তাহলে এই যে আমি যে চার্টটা দেখালাম, এই প্রত্যেকটা চার্টে ইফ আই হ্যাভ টু, দেখো এই চার্টে ইফ আই হ্যাভ টু কাম টু দিস প্লেস আই হ্যাভ টু এক্সক্লুড অল আদার্স। আমাকে যদি এখানটাতে আসতে হয়, যদি আমার এই ডায়াগনোসিসে আসতে হয়, তাহলে আমাকে কিন্তু বাকি সব ডায়াগনোসিসকে এক্সক্লুড করতে হবে। সেই জিনিসটাকে বলে নেগেটিভ অ্যাসোসিয়েশন হিস্ট্রিতে। হ্যাঁ, এটা কেউ বুঝতে পারছে না। তার মানে আমি তখনই তাকে ফ্যামিলিয়াল শর্ট স্টেচার বলবো ইফ দে ডাজ নট হ্যাভ এনি আদার ম্যানিফেস্টেশন অফ এনি আদার ডিজিজ। আমি বলে দিলাম, আমি দেখলাম যে বাবা মা, দেখো যেটা দেখালাম ফ্যামিলি, দে আর অ্যাকচুয়ালি স্কেলিটাল ডিসপ্লেসিয়াস, তাহলে তারাও তো ফ্যামিলি ওয়াইজ শর্ট হবে। হ্যাঁ, কিন্তু স্কেলিটাল ডিসপ্লেসিয়াতে আরও অন্যান্য অনেক প্রবলেম হতে পারে, রাইট? আচ্ছা, তো তাহলে আমাকে সেটাও জানতে হবে। তো আমি কী পাবো হিস্ট্রি থেকে? দেখো, ডিলেড পিউবার্টি পেলে, কনস্টিটিউশনাল ডিলে, তো ইটস আ পজিটিভ অ্যাসোসিয়েশন। লো বার্থ ওয়েট দেখলাম, তার মানে স্মল ফর জেস্টেশনাল এজ বেবি হতে পারে। নিওনেটাল হাইপোগ্লাইসেমিয়া হলে গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি হতে পারে, এদিকে ভাববো। তার মানে এক একটা আমার হিস্ট্রি উইল পয়েন্ট টু আ স্পেসিফিক ডায়াগনোসিস। হ্যাঁ, আচ্ছা, হেডেক হলে আমি পিটুইটারি রিলেটেড প্রবলেম ভাবতে পারি, লেথার্জি, কনস্টিপেশন এসব থাকলে আমি হাইপোথাইরয়েডিজম ভাবতে পারি। তো এরকমভাবে আমি নেব। সোশ্যাল হিস্ট্রি যেটা বললাম, ঠিক আছে, গাজাতে যেটা হবে, গাজা ইসরায়েল, ঠিক আছে। তো পয়েন্টার্স, আরও কিছু পয়েন্টার্স যদি আমি দেখি, এবার আমি তাকে এক্সামিন করছি, দেখছি তার কিছু মিড লাইন ডিফেক্ট আছে, তার মানে অবভিয়াসলি কিছু সামথিং রিলেটেড টু ব্রেন ক্যান বি দেয়ার। দেখলাম ওবেসিটি আছে, কি হতে পারে? হাইপোথাইরয়েডিজম হতে পারে, কুচিং সিনড্রোম হতে পারে, প্রাডারভিলি সিনড্রোম হতে পারে, যেটা দেখালাম মধু। হ্যাঁ, আচ্ছা, এইগুলো। একটা ধর কার্ডিয়াক মারমার পেয়ে গেলাম আমি, ইট মে পয়েন্ট টুয়ার্ডস কনজেনিটাল হার্ট ডিজিজ। হ্যাঁ, কোনো সিস্টেমিক ইলনেসও তো হতে পারে কনজেনিটাল হার্ট ডিজিজ, ওয়েট গেইনই করবে না, হাইট গেইনই করবে না। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তাহলে এরকমভাবে প্রত্যেকটার একটা করে পয়েন্টার্স আছে, প্রত্যেকটা সিস্টেম ওয়াইজ আমাকে নিতে হবে। এবার ধরো আমি এক্সামিনেশন ফাইন্ডিংয়ে পেলাম ডিসপ্রপোর্শন, তাহলে আমার ওইদিকে ডিসপ্রপোর্শনের দিকে চলে গেল, স্কেলেটাল ডিসপ্লেসিয়া ব্লা। ডিসমরফিজম পেলাম, সো কনজেনিটাল সিনড্রোমস চলে গেল। হ্যাঁ, তো এই জিনিসগুলোই ঘুরিয়ে ফিরিয়ে সেমই কথা। হাইপার টেনশন পেয়ে গেলাম, তো কী করে হতে পারে হাইপার টেনশন? মেবি অ্যাসোসিয়েটেড উইথ ক্রনিক রেনাল ফেলিয়ার বা এরকম কিছু, তার জন্য হাইটটা বাড়ছে না। সব ঠিক আছে, হঠাৎ করে দেখলাম বাচ্চাটা একদম পেল অ্যান্ড শর্ট স্টেচার, ঠিক আছে। আচ্ছা, থাইরয়েড থাকলে সেখানে কোর্স স্কিন হতে পারে, ওবেসিটি থাকলে সেরকমভাবে ম্যানেজ করবো। তাহলে প্রত্যেকটা জায়গা থেকে আমি ক্লু নিচ্ছি, হিস্ট্রি থেকে, এক্সামিনেশন থেকে। হ্যাঁ, হেড টু টু কী আছে, হেড টু টো সব দেখতে হবে। তাহলে এরকম একটা প্রত্যেকটা থেকে আমরা কিছু কিছু পেতে পারি। পুরো ফিজিক্যাল, ডিটেল ফিজিক্যাল অবজারভেশন অ্যান্ড সব কিছু থেকে। হ্যাঁ, ঠিক আছে। মেজারমেন্ট আমি পড়িয়ে দিয়েছি আগেই, যে কীভাবে এটা মেজার করব আমরা। হ্যাঁ, এই লাইনগুলো, এটা আমি যাচ্ছি না। হ্যাঁ, বলা হয়ে গেছে। তো ভালো করে আমাকে মেজারমেন্টটা নিতে হবে একটা অ্যাকিউরেটভাবে। হ্যাঁ,
ঠিক আছে। বডি প্রপোর্শনস মানে আপার সেগমেন্ট ইজ টু লোয়ার সেগমেন্ট রেশিও, আর্ম স্প্যান, এগুলো সব অলরেডি বলা হয়েছে আগে, সেগুলো আমরা দেখব। এই US-LS রেশিও থেকেই আমি বুঝতে পারবো যে আমার প্রপোর্শনটা ঠিকঠাক আছে কি নেই। আচ্ছা চলো বেশ, তাহলে এটা কি হতে পারে, যদি ইনক্রিজড আপার সেগমেন্ট হয় তাহলে শর্ট লিম্বস, মানে শর্ট লোয়ার লিম্বস আছে, স্কেলেটাল ডিসপ্লেসিয়াগুলো হতে পারে, এইসবগুলো। আচ্ছা, আর্ম স্প্যান যদি আমার বেশি হয় তাহলে টল স্ট্রেচার হবে অবভিয়াসলি, হ্যাঁ, মারফান এগুলো হবে। আর আর্ম স্প্যান যদি ছোট হয় তাহলে আমার এই আবার ওই ডিসপ্লেসিয়ার দিকেই যাবে, ঠিক আছে। বেশ, পিউবার্টাল অ্যাসেসমেন্টও করতে হবে, এটা একটা সেপারেটলি বলতে হবে, বাট জাস্ট রিমেম্বার যে প্রত্যেকটা শর্ট স্ট্রেচার আমার যদি পিউবার্টাল এজ গ্রুপের মধ্যে থাকে তাকে আমাকে পিউবার্টি অ্যাসেসমেন্ট করতেই হবে, যে ওটা ওয়েদার ইট ইজ নর্মাল অর ডিলেড। এটাকে কি বলে, টার্নার্স SMR রেটিং, ঠিক আছে। কোনটা স্যার? হ্যাঁ, এটা বলে দেবো স্যার, আজকে আর হবে না, আলাদা করে একদিন বলে দেবো। আচ্ছা হ্যাঁ, তো বোন এজেরও অ্যাসেসমেন্ট আমাকে করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে ক্লাস আছে? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। ক্লাস নেই? আচ্ছা, তাহলে শেষ হয়ে যাবে। আচ্ছা, তো বোন এজের অ্যাসেসমেন্ট করবো। বোন এজ কীরকমভাবে দেখতে হয় না, বিভিন্ন যে এই অল দিস বোনস লাইক ডিফারেন্ট যে কার্পল অ্যান্ড মেটাকার্পলস যে বোনসগুলো আছে, along with radius and ulna, তাদের epiphyseal centers and their appearance of epiphyseal centers and fusion, তো সেইগুলো আমাদেরকে কি করতে হবে, একটা রেডিওগ্রাফ নিতে হবে, মানে একটা এক্সরে করাতে হবে। এবার কোন এজের এক্সরে করব, কোন জায়গার এক্সরে করব, তারও একটা ব্যাপার আছে, ঠিক আছে। তো এইগুলো আবার উই হ্যাভ টু নো, এগুলোকে মনে রাখতে হবে কোন এজে কোনটা আসে, তার একটা প্রপার আছে, অ্যানাটমিতে আছে, ফরেনসিকে আছে, পড়েছিস? হয়েছে এগুলো মনে, যে এইগুলো হয়েছে কিছুটা ফরেনসিকে হয়েছে, স্কাল হয়েছিল। আচ্ছা ঠিক আছে, এটাও আমি একদিন একটু পারলে পড়াবো একটু ডিটেলসে। আচ্ছা, তো ডিফারেন্ট, হ্যাঁ, গ্রোথ প্লেট, ইয়েস। তো এই যে আমার দেখো রেডিওগ্রাফস টেকেন ফর ভেরিয়াস এজ গ্রুপ, আমি নিউবর্ন হলে কি নেব, 3 to 9 months আমি শোল্ডার নেব, 1 to, এই জায়গাটা আমরা জেনারেলি করে থাকি, বিকজ 1 to 13 ইয়ার্সটাই মোস্ট কমন। এই জায়গাটাতে এক্সরে অফ হ্যান্ড অ্যান্ড রিস্টের আর হ্যান্ডের দেখি, ঠিক আছে। তো এইটা আমরা করবো মোর দেন 13 ইয়ার্স হলে এক্সরে অফ এলবো অ্যান্ড হিপস নিতে হতে পারে, ঠিক আছে। তো দু রকমের মেথড আছে, একটা হচ্ছে এই গ্রিলেক অ্যান্ড পাইলস অ্যাটলাস। সো দ্যাট ইজ অ্যান অ্যাটলাস, আমি এরকমই দেখতে পারবো না, উই হ্যাভ আ ভেরি র্যান্ডম, মানে আমরা করেই থাকি র্যান্ডমলি, এতগুলো বোন আছে +1 করে উই ডু দ্যাট। বাট আইডিয়ালি কী করতে হবে না, এই অ্যাটলাসটার সঙ্গে আমাকে ম্যাচ করতে হবে, ঠিক আছে। তাহলে ভেরিয়াস এজ গ্রুপের ফটো ওখানে দেওয়া আছে অ্যাকর্ডিং টু এজ অ্যান্ড জেন্ডার, ঠিক আছে। তাহলে তার অ্যাডজাসেন্ট তার পাশে রেখে আমাকে দেখতে হবে যে এইগুলো অ্যাপিয়ার করেছে কিনা, 1টা 2টো 3টে, এরকমভাবে আমাকে ক্যালকুলেট করে দেখতে হবে। আর যেটা সব থেকে ভালো যেটা ম্যাচ হচ্ছে সেটার আমি একটা রেঞ্জে নেব, তো বোনেজ একটা রেঞ্জে আসবে, ঠিক আছে। চলো, এটা আরেকটা টার্নার হোয়াইট হাউস, এটা আরেকটা আছে যেটাতে 20 বোনস, এটাই মোস্টলি আমরা এটাকে ইউজ করে থাকি ইন জেনারেল, হ্যাঁ। আর এটার কিন্তু রিপোর্টিং টু বি ডান বাই রেডিওলজিস্ট আইডিয়ালি, হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট। বেশ, তাহলে এই জায়গাটা, আচ্ছা এইখানটা আমি মোটামুটি বলেছি যে বোনের যদি ক্রোনোলজিক্যাল এজের থেকে কম হতে পারে, কিসে হতে পারে, একটা কন্ডিশন বলেছি একটু আগে, বোনেজ লেস থাকছে কনস্টিটিউশনাল ডিলেটাতে, আর নর্মালটা কিসে ছিল, ফ্যামিলিয়াল শর্ট স্টেচারে, হ্যাঁ। আচ্ছা, তাহলে এটাতে মার্কলি ডিলেড হতে পারে ইফ দের ইজ সাম এন্ডোক্রাইন কজ, হ্যাঁ, বোনেজ মার্কলি ডিলেড, মডারেটলি ডিলেড ম্যালনিউট্রিশন, ক্রনিক ইলনেসে হতে পারে। আচ্ছা, বোনেজ লেস দ্যান হাইটেজ, ওইগুলোই। বোনেজ মোর দ্যান হাইটেজ হতে পারে, হ্যাঁ, এটাও হতে পারে, ঠিক আছে। এই ক্ষেত্রে হতে পারে কিছুটা, বাট ইটস জেনারেলি নর্মাল। ট্রাইজোমি 21-এ হতে পারে, কিছু ইন্টারভিউটারি ইনফেকশনসে হতে পারে, টার্নার সিনড্রোমে হতে পারে, বোনেজ ক্যান বি অ্যাডভান্সড। আচ্ছা, এবারে আসছে আমার ল্যাবরেটরি ইনভেস্টিগেশন। ল্যাবরেটরি ইনভেস্টিগেশনের মধ্যে দেয়ার আর লেভেলস, এরকম নয় যে আমি এই সবগুলো একসঙ্গে করব,
তো লেভেল 1, 2, 3 তিনটে লেভেল আছে। তাহলে ফার্স্ট লেভেলে আমি বেসিক টেস্ট করব, একদম নর্মাল ব্লাড কাউন্ট, সিবিসি, হ্যাঁ, তার সঙ্গে একটু লিভার ফাংশন টেস্ট, রেনাল ফাংশন টেস্ট, নর্মাল টেস্টগুলো আমরা লেভেল 1-এ করবো অ্যালং উইথ বোন এজ, ওটা ডিলে আছে না কি আছে। হ্যাঁ, লেভেল 2-তে আমার আসবে, তাহলে এই জায়গাটা মোটামুটি এই যে ফাস্টিং ব্লাড গ্লুকোজ, হ্যাঁ না, এগুলো হচ্ছে লেভেল 1। দেন এই জায়গাটা হচ্ছে লেভেল 2, থাইরয়েড ফাংশন টেস্ট অ্যান্ড ক্যারিওটাইপ, এটা আমার লেভেল 2-তে আসবে। অ্যান্ড লেভেল 3, এবার এইগুলো তো আমি কিছু পাচ্ছি না, বাট অর মেবি ইট পয়েন্টিং টুয়ার্ডস সাম আদার কন্ডিশনস, হ্যাঁ, তখন আমাকে গ্রোথ হরমোন এস্টিমেশন করতে হবে, গ্রোথ হরমোন স্টিমুলেশন টেস্ট করব, LH FSH রেশিও করব, এগুলো আমরা তারপরে করব। অ্যান্ড দেয়ার আর আরও আছে, MRI, ব্রেন পেন, অনেক কিছুই আছে, ঠিক আছে, সেগুলো তারপরে। তার মানে লেভেল 3, লেভেল 1 দেখলাম, সেটাতে হলো না, লেভেল 2 দেখবো, লেভেল 3 দেখবো। আচ্ছা, এই যে এটার মধ্যে আছে স্কেলিটাল ডিসপ্লেসিয়া যদি থাকে, তাহলে আমাকে কি করতে হবে, একটা ভালো করে একটা স্কেলিটাল সার্ভে করতে হতে পারে, সব জায়গার দেখবো আমি কি কি আছে, সব বোনসগুলো, এই সমস্ত কার্টিলেজ, এটা সেটা। আচ্ছা, MRI ব্রেন করতে হতে পারে, ঠিক আছে, স্কাল এক্সরে করতে হতে পারে। এবার ডিপেন্ডিং অন দ্য এটিওলজি দ্যাট আই এম ইন্টারেস্টেড ইন, আমি দেখলাম আচ্ছা এটা এটা আছে, এটা আমার মনে হচ্ছে পয়েন্টিং টুয়ার্ডস দিস ক্লিনিক্যালি, ঠিক আছে। আচ্ছা, তাহলে ম্যানেজমেন্টে কী করবো, অবভিয়াসলি একটা বড় রোল হচ্ছে প্যারেন্টাল কাউন্সিলিং, বিকজ ম্যাক্সিমাম যারা আসবে, হ্যাঁ, অ্যাটলিস্ট 95% অফ দেম উইল বি ফ্যামিলিয়াল স্ট্রাকচার অর কনস্টিটিউশনাল, ঠিক আছে, অর ম্যালনিউট্রিশন। তাহলে সবার আগে আমি কী করবো, প্যারেন্টাল কাউন্সিলিং করবো খুব ভালোভাবে। কী কাউন্সিলিং করবো, না না ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, তাহলে হ্যাঁ সে তো বলবো, সেটা তো ইনফরমেশান দিয়ে দিলাম আমরা। হোয়াট উইল টেল দ্য প্যারেন্টস, কি যদি আমার কিছু কারণ আমি খুঁজে না পাই, জেনারেলি কি হয়, ইফ দ্য প্যারেন্টস আর ভেরি মাচ কনসার্নড, তো দ্য চাইল্ড উইল বি ভেরি মাচ ইনসিকিউর অ্যাবাউট হার ওন হাইট। তাহলে কি কাউন্সিলিং করব, যে হাইটটা বড় ব্যাপার নয়, আপনার বাচ্চা একদম সুস্থ আছে, সব কিছু ঠিক আছে, কনসেন্ট্রেট অন দ্য পার্ট যে পড়াশুনো ঠিকঠাক করে করে, একাডেমিক পারফরমেন্স, ওই দিকে ওকে কনফিডেন্স বিল্ড করার চেষ্টা করুন, সো দ্যাট ইট ডাজ নট ব্রেক হার কনফিডেন্স অর হিজ কনফিডেন্স, ঠিক আছে। এই জায়গাটা আমরা কাউন্সিলিংয়ে বলবো তাদেরকে, ঠিক আছে। আইডেন্টিফিকেশন অ্যান্ড ট্রিটমেন্ট অফ আন্ডারলাইং কজ, যেটা পেয়েছি সেটা যদি পাই কিছু, ঠিক আছে। ম্যালনিউট্রিশন মোস্ট কমনলি পাওয়া যায়, তাহলে একটা ব্যালেন্স ডায়েট, হিমাটিনিক্স, ইফ রিকোয়ার্ড নিউট্রিশনাল রিহ্যাবিলিটেশন লাগতে পারে। আচ্ছা, তার সঙ্গে রেগুলার ফলো আপ, ঠিক। আমি হয়তো ভাবছিলাম যে এটা ফ্যামিলিয়াল, বাট এরকম তো নয় যে ফ্যামিলিয়াল হলেও তার কিছু নাও তার কিছু আছে, থাকতেও পারে, দেয়ার মে বি সাম ডিজিজ অ্যাসোসিয়েটেড। তাহলে রেগুলার ফলো আপ ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে আপনি প্রত্যেক 6 মান্থসে আসুন, আই উইল ফলো দ্য হাইট উইথ দ্য গ্রোথ চার্ট। আচ্ছা, ইন সাম কেসেস গ্রোথ হরমোন থেরাপি মে বি রিকোয়ার্ড, হ্যাঁ। তো এইটা হচ্ছে একটা এমসিকিউ এক বড় জায়গা, ঠিক আছে। একটা এমসিকিউ তো এখান থেকে আসবেই তোমাদের, ঠিক আছে, ইদার দ্য এন্ডোক্রাইন কজ অর দিস ওয়ান, যে কোন কোন ক্ষেত্রে আন্ডার উইচ আর দ্য ইন্ডিকেশনস অফ গ্রোথ হরমোন থেরাপি, ঠিক আছে। তো গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সিতে হতে পারে, টার্নার সিনড্রোম, নুনান সিনড্রোম, প্র্যাডার-উইলি, যেগুলো জেনেটিক। আচ্ছা, ক্রনিক রেনাল ইনসাফিসিয়েন্সি বিফোর ট্রান্সপ্লান্ট, হ্যাঁ, ইডিওপ্যাথিক শর্ট স্টেচার, এর মধ্যে অনেক কিছুই আসতে পারে, ঠিক আছে। আচ্ছা, স্মল ফর জেস্টেশনাল এজ শর্ট স্টেচার, ঠিক আছে, এটা ইট সামটাইমস মে ওয়ার্ক, মে নট ওয়ার্ক, বাট ইউ মে ট্রাই, যদি প্যারেন্টসরা একটু এ করছে তো। সক্স জিন্স মিউটেশন, এই 8টা ইন্ডিকেশন হচ্ছে একদম মানে মুখস্থ করে নিতে হবে, ইট মে কাম অ্যাজ এমসিকিউ, ঠিক আছে। আচ্ছা, ঠিকই আছে। আচ্ছা, তাহলে বেসিক আমার চার্ট একটাই মনে রাখবো, সেটা হচ্ছে এই চার্টটা, এটাই হচ্ছে দা চার্ট, হ্যাঁ। তাহলে কি করব আমি, একটা আমাকে বল, সবার আগে একটা বাচ্চা এলো, জাস্ট আর 2-3 মিনিট আছে, একটা বাচ্চা এলো, মা বলছে খুব শর্ট স্টেচার, কি করব আমরা, সবার আগে কি করব, সবার আগে দেখবো যে আদৌ শর্ট স্টেচার কিনা। তাহলে ফার্স্ট মেজারমেন্ট, ফার্স্ট আমি মেজার করব,
Then I'll plot it in the growth chart to confirm is whether there is short stature or not, right? আচ্ছা, তারপর আমি কি করব? নেক্সট আমি দেখলাম যে হ্যাঁ শর্ট স্টেচার আছে, নেক্সট না, নেক্সট কি করব? বাবা মার দিকে দেখব, বাবা মায়ের মেজারমেন্ট নেব, মিড প্যারেন্টাল হাইট ক্যালকুলেট করব, ঠিক আছে? তাহলে দেখলাম যে হ্যাঁ মিড প্যারেন্টাল হাইট ওয়াইজ ঠিকঠাকই যাচ্ছে। কি করব, তাকে কি বোঝাবো? কাউন্সিলিং করব, আর ছেড়ে দেবো, ফলো আপ, ঠিক আছে, হয়ে গেল। এবার আমি দেখলাম যে না, বাবা মার থেকে শর্ট লাগছে আমার, বাবা মার যে জেনেটিক পোটেনশিয়াল আমার মনে হচ্ছে কি তার থেকেও ছোট আছে, তাহলে আমি কি করব? তাহলে ইভ্যালুয়েট, হ্যাঁ, তাহলে এবার আমি দেখবো তাহলে ফিজিওলজিক্যালে ফ্যামিলিয়াল যদি আমার নাই হলো তাহলে কি হতে পারে? কনস্টিটিউশনাল ডিলে হতে পারে, ঠিক আছে? বেশ, তাহলে ওটাকেও আমি রুল আউট করবো যে ঠিক আছে, তার জন্য আমাকে কি করতে হবে? ইয়েস, গুড, গ্রোথ ভেলোসিটিও দেখতে পারি, বোন এজ দেখতে পারি, ঠিক আছে? একটা আছে, একটা এক্সরে করে আসবো, ছট করে হয়ে গেল যে বোন এজটা দেখে নিই তো কীরকম আছে। দেখলাম বোন এজটা ডিলে আছে, মোর দ্যান 2 years ডিলে আছে, তখন আমি কি করব? হ্যাঁ, ইভ্যালুয়েট করবো যে এবার দেখি তাহলে কি হলো, ব্লাড টেস্টটা করে দেখি কোনো নিউট্রিশনাল কিছু কজ আছে কিনা, থাইরয়েডের সমস্যা কিছু আছে কিনা দেখে নিতে পারি, ঠিক আছে? তাহলে এরকমভাবে আমরা ব্যাপারটাকে অ্যাপ্রোচ করব। এই জায়গাটা হিস্ট্রি, এক্সামিনেশন, মেজারমেন্টস, দেন ল্যাব, তো এই মোটামুটি আমরা করব, এটাকে মনে রাখবো। আর তো কিছু আছে বাকি, এই যে এই জায়গাগুলো ঠিক আছে, রিপিটেটিভ আছে। হ্যাঁ, হ্যাঁ, 8 by 10 কোশ্চেনটা হচ্ছে ওইখানে। হ্যাঁ, 1 standard deviation is equal to 2.5 centimeter. হ্যাঁ, So 2 standard deviation not 5. হ্যাঁ, 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 রাইট, 10 ওটি 10, কিন্তু আমরা আবার 8ও পড়েছি কোথাও কোথাও, কোথাও কোথাও 8ও থাকে না স্যার? 2 করলে 8 হয়ে যাবে। 6 আছে, তুমি দেখলে? ঠিক আছে, 10ই থাকবে ওদের জন্য, 10। হাইটের 1 standard deviation 2.5 centimeter. হ্যাঁ, হুম, 1 SD is 2.5 centimeter. সেজন্য 10. হুম, ওকে, থ্যাংক ইউ। Diarrheal disease. Long question. একটু বাড়ি দাও তো। Diarrheal disease, long question for prof. For final examination. লিখে নাও। Only you have to vomit. Define the following terms. Define the following terms. Please. Please write down. Define the following terms. Number 1, diarrhea. Number 2, gastroenteritis. Number 3, dysentery. Number 4, traveler's diarrhea. And number 5, food poisoning. How will you differentiate? Anybody? How to differentiate among these 5? Any answer? Diarrhea.
Diarrhea? What is diarrhea? More than 3 times in a day. More than 3 times. Chronic or persistent diarrhea. Diarrhea. Define diarrhea. এত কথা বলছিলে তো, what is diarrhea? Give me the answer. Water is stool. Is it the quantity? Is it the quantity? More than 3 times a day. It is the number. Only number? So this is only number? Number বেশি হলে হবে? Frequency বেশি হলে হবে? না consistency? Which one is important? Number? Consistency? যদি লিকুইড হয়? Watery, inconsistent, and frequently occurring. Watery as well as frequency. Anything else? Mixed with blood? Dysentery. Vomiting? Food poisoning. So vomiting is associated with increased frequency and as well as consistency and vomiting. That is food poisoning and increased frequency along with blood is dysentery. Then what is traveler's diarrhea? Traveler's diarrhea. How to define traveler's diarrhea? Traveler's diarrhea. Traveler's diarrhea. এই সামনের সিটগুলো কি হয়েছে? বসতে এত অনিচ্ছা কেন? গল্প করতে পারবে? হ্যাঁ? What is traveler's diarrhea? কাকে বলে? Within 10 days of traveling due to poor hygiene. Yes, জোরে বলো। Diarrhea within 10 days of traveling due to poor hygiene. শুনতে পেয়েছো? একটা জায়গা থেকে আরেকটা জায়গায় এসছে, 10 দিনের মধ্যে ডায়রিয়া হচ্ছে, কনসিস্টেন্সি পাতলা লিকুইড as well as frequency increased within 10 days, সেটা ট্রাভেলার্স ডায়রিয়া। কিসে হয়? কোন অর্গানিজমে হয়? এন্টেরো Enterotoxin coli. What type of toxin is this? কিরকম টক্সিন? Exotoxin or endotoxin? What is exotoxin? So the bacteria secretes those certain substances. বলো, জোরে বলো। Bacteria secretes. ধরো, জোরে বলো। ওঠো, উঠে বলো। The bacteria secretes or produces those toxins. Certain জোরে, সবাই শুনতে পাচ্ছ? জোরে, জোরে, লাউডার। certain substances that the bacteria produces and secretes into the surrounding, that's the exotoxin. And what is endotoxin? The bacterial component itself acts as toxin. With the lysis? With the lysis, the With the lysis of the bacteria. So that is endotoxin. So diarrhea, gastroenteritis, dysentery, traveler's diarrhea and food poisoning. You have to define each individually. Is it clear?
Enumerate the most common etiological agents that cause diarrhea. Bacterial agents. Bacterial agents. Any bacteria you like? যেটা খুশি বলতে পারো। Any one bacteria. Any one bacteria. কোন ব্যাকটেরিয়ার নাম জানো না? E. coli. E. coli. Is it correct? E. coli? Huh? Is it a true answer? Diarrheogenic E. coli. E. coli may be? আরে ইউটিআই হয় তো, তাহলে ইউটিআই তো হতে পারে, তাহলে ডায়রিওজেনিক E. coli বলতে হবে, তাই তো? Diarrheogenic E. coli. What are they? How many types of diarrheogenic E. coli are there? Diarrheogenic E. coli. 6 types. বলো কি কি? দাঁড়াও দাঁড়িয়ে ওদের বলো, পড়াও। তো ইন্টারঅ্যাক্টিভ সেশন বলতে হবে। জোরে জোরে বল। এন্টারো ইনভেসিভ, তাই ওকে ধরেছি। এন্টারোটক্সিজেনিক, তাই ওকে দাও, বল তুই। তিনটে হয়েছে। নেক্সট এন্টারো ইনভেসিভ হয়ে গেছে, এন্টারো হেমারেজিক অ্যান্ড ডিফিউজলি অ্যাডিয়ারেন্ট। তাহলে 6টা হয়ে গেল। কটা হয়েছে? আরো দুটো। There are 8 types. তো 6টাই হলো, 6টাই তো আছে। ঠিক আছে তাহলে বেশ। এনি আদার কজ? আর কোনো ব্যাকটেরিয়া? এনি আদার ব্যাকটেরিয়া নো? জানিস না? সিগালা থেকে হয় না, সিগালা থেকে হয় না। দাঁড়িয়ে বল হয় না, দাঁড়িয়ে বল যে সিগালা থেকে হয় না। জোরে বল, সিগালা থেকে ডায়রিয়া হয় না। তাহলে কি হয়? সিগেলা থেকে কি হয়? ইউ ডোন্ট নো? হ্যাঁ, সিগেলা, সিগেলা জোরে বলো। সিগেলা থেকে কি হয়? ব্যাসিলারি ডিসেন্ট্রি। তাহলে দিস ইজ ডিসেন্ট্রি। ইজ ইট ইনভেসিভ অর নট? ডিসেন্ট্রিতে ব্লাড বেরোবে না বেরোবে না? ব্লাড বেরোবে, জোরে বলো। ব্লাড বেরোবে, জোরে বলো, জোরে বলো। ব্লাড বেরোবে। ব্লাড উইথ মিউকাস হবে তো? হ্যাঁ, আর কিসে হয়? ডিসেন্ট্রি। ডিসেন্ট্রি আর কিসে হয়? জোরে বলো, জোরে বলো। Dysentery, other causes. Campylobacter? Is it true? Campylobacter? Right? Campylobacter, right. তোমার Vibrio parahemolyticus? Vibrio parahemolyticus? What is halophilic bacteria? What is halophilic bacteria? Halophilic. What is halophilic bacteria? What is halophilic bacteria? Survives in salty conditions. Surviving salty and environment. What is the concentration of survival of salinity? Concentration of saline. 2 to 3 mg per day. Louder please. 2 to 3 mg per day. Is it true?
Is it true? Yes? বলো 8 to 10. Is it true? 8 or 10? 8 or 10? 8. Up to 8. Huh? Staphylococcus can tolerate how much salinity? How much concentration Staphylococcus can withstand? Staphylococcus. Salt tolerability of Staphylococcus. জোরে বলো। কোশ্চেনটা বলো আগে। Salt tolerability of Staphylococcus. Salt tolerability of Staphylococcus. 50 milligram. Next. Salt tolerability of Staphylococcus. জানো না ওখানে দাও। এই বল তুই জানিস? হ্যাঁ জানো না? সল্ট টলারেবিলিটি বল, স্ট্যাফিলোকক্কাস কতটা স্ট্যান্ড করতে পারে জানিস না? 10%। জোরে বলো। স্ট্যাফিলোকক্কাস জোরে দাঁড়িয়ে বলো। 10%. স্ট্যাফিলোকক্কাস 10%। Is it true? 10%? Yes, 10% is the right answer. 10%. Viral agents. Viral agents of diarrhea. Viral agent. জানো না? এই বল তুই জানিস? ভাইরাল এজেন্টস জোরে বল। এই প্লিজ ভাইরাল এজেন্টস বলো। এক্সেলেন্ট। আবার বলো। এই সবাই শোনো। ভাইরাল এজেন্টস ক্যান কজ ডায়রিয়া। হোয়াট আর দে? জিজ্ঞেস করবো আবার, যারা হাসছো আবার জিজ্ঞেস করবো। পিকো আরএনএ ভাইরাস, রোটা ভাইরাল ডায়রিয়া, নরওয়াক ভাইরাস। ঠিক আছে, এই তিনটে যথেষ্ট। ভেরি গুড। বুঝতে পারছো? কি বুঝতে পারছো? এটা প্রশ্নে এসছে, প্রফেশনাল প্রপ এক্সামিনেশনে আসবে এটা। অ্যান্সার বলে দিচ্ছি, দিচ্ছ না, ফাইনালের ঘাড় ঘোরাতে দেবে না, ফেল হয়ে যাবে। আবারও বলছি, বলে দিচ্ছি, কোশ্চেন লিখে নাও। ফাঙ্গাল এজেন্ট। ফাঙ্গাল এজেন্ট কারা? ক্যান্ডিডা। ক্যান্ডিডা থেকে ডায়রিয়া হতে পারে, ক্যান্ডিডিয়াসিস থেকে ডায়রিয়া হয়। প্যারাসাইটিক এজেন্টস, Cryptosporidium, yes. Parasitic agents. Cyclospora. বলো। Cyclospora, Cryptosporidium. আর হচ্ছে দুটো ছিল
These are all HIV associated virus, parasites, HIV associated parasites, Cryptosporidium parvum, Isospora belli. Isospora belli. জানিস বল সাইক্লোস্পোরা এগুলো অপরচুনিস্টিক প্যারাসাইটস পড়েছিস তো বল ও তো বলে দিল আর কি হ্যাঁ ইন্টারভিউ হয় বল জোরে বল সবাইকে শোনা লিখে দে প্যারাসাইটিক এজেন্টস Cryptosporidium species, Isospora belli, Entamoeba histolytica and Giardia lamblia. Parasite producing diarrhea. Viral agents তোমরা শুনেছো কারা কারা ব্যাকটেরিয়া ওরা বলেছে ব্যাকটেরিয়া ফাঙ্গাস ফাঙ্গাস একটাই ক্যান্ডিডা the pathogenesis of diarrheal disease কিভাবে লিখবে how to write this pathogenesis main points toxin producing non-invasive type bracketed non-invasive type toxin producing non-invasive type. Number 2, growth within or close to intestinal mucosal cells, growth within intestinal mucosal cells, Shigella, growth within intestinal mucosal cells. Point 2. Point 3, invasion of the mucosal epithelium causing cellular destruction. Shigella, Salmonella, entero-invasive E. coli. Toxin producing, number 1. Number 2, growth within or close to intestinal mucosal cells. Number 3, invasion of the mucosal epithelium. Salmonella, Shigella, entero-invasive E. coli. And adhesion to intestinal mucosa interfering with absorption and secretion. Number 4, adhesion to intestinal mucosa সঙ্গে adherent হয়ে থাকবে and as well as interfere with absorption and secretion. কারা entero-adherent E. coli intestinal wall এর সঙ্গে adherent থাকবে and as well as আর কারা MBBS হতে পারে cyst হতে পারে Giardia lamblia হতে পারে mention the clinical features of diarrheal disease দুটো ভাগে ভাগ করে লিখতে হবে one is invasive diarrhea, number 2 is non-invasive diarrhea. Invasive diarrhea and non-invasive diarrhea. Invasive diarrhea is always almost associated with fever. Invasive diarrhea fever হয় জ্বর হয় non-invasive এ জ্বর হয় না no history of fever. Abdominal pain, invasive diarrhea হবে না হবে
ওদিকে হবে না, নন ইনভেসিভে হয় না। ব্লাডি মিউকয়েড স্টুল কোনটায় হবে? ইনভেসিভে হবে, নন ইনভেসিভে হবে না। ভমিটিং ইনভেসিভে হবে না নন ইনভেসিভে হবে? ইনভেসিভে হবে, নন ইনভেসিভে হবে না। হবে না, নন ইনভেসিভেও হতে পারে, নশিয়া ভমিটিং নন ইনভেসিভেও হয়, কিন্তু এটাই বেশি হয়, ইনভেসিভে বেশি হয়। Write in brief about epidemiology of diarrheal disease. Epidemiology of diarrheal disease. এটা বেশি কিছু পড়তে হবে না, শুধু ট্রাভেলার্স ডায়রিয়া আর এন্টারো হেমারেজিক ডায়রিয়া সম্পর্কে 2-4 কথা লিখে দেবে। এন্টারো হেমারেজিক ডায়রিয়া সম্পর্কে 2-4 কথা লিখে দেবে। নেক্সট হচ্ছে ডেসক্রাইব দ্য ল্যাব ডায়াগনোসিস অফ ডায়রিয়াল ডিজিজ। স্পেসিমেন কি হবে? ল্যাব ডায়াগনোসিস ডায়রিয়াল ডিজিজ, হোয়াট উইল বি দ্য স্পেসিমেন? বল বল। Rectal sample are stools and rectal swab. What type of swab? Rectal swab. কি নাম রেকটাল সোয়াবের? ড্যাক্রন। আর কি সোয়াব? NIH সোয়াব। NIH সোয়াব। ভমিটাস নেবে না নেবে না? হোয়াট স্যাম্পল? ভমিটাস নেয়, ভমিটাস খুব একটা বেশি ইনফরমেটিভ নয়, স্টুল স্যাম্পলটা খুব দরকার। নেক্সট মাইক্রোস্কোপিক এক্সামিনেশন। মাইক্রোস্কোপিক এক্সামিনেশন অফ স্টুল স্পেসিমেন। গ্রাম স্টেইন ফাইন্ডিংস কি? গ্রাম স্টেইন কেন করবে, কি পাবে? গ্রাম স্টেন কেন করবে? গ্রাম নেগেটিভ কি? গ্রাম নেগেটিভ ব্যাসিলাই। কোন গ্রাম নেগেটিভ ব্যাসিলাই? কেমন দেখতে হয়? ইকোলাই কেমন দেখতে হয়? স্লেন্ডার। আর কেন গ্রাম স্টেন ইম্পর্টেন্ট? হ্যাঙ্গিং ড্রপ প্রিপারেশন করবেন? হ্যাঙ্গিং ড্রপ প্রিপারেশন, মোটিলিটি অফ হোয়াট? ডাইরেক্ট স্টুল স্পেসিমেনে হ্যাঙ্গিং ড্রপ করবে কেন? ট্রাইকোমোনার নাম শুনেছো? ট্রাইকোমোনা ইন্টেস্টিনালিস থেকে হতে পারে, ব্যালান্টিডিয়াম কোলাই থেকে হতে পারে, পারে তো? তাহলে সেটা দেখবে না? দেখতে হবে তো। নেক্সট গ্রাম স্টেন আর কেন করবে? ডাইরেক্ট স্মিয়ারে আর কি দেখবে? কলেরা দেখতে পাবে না? কি অ্যারেঞ্জমেন্ট থাকে? ফিশ ইন স্ট্রিম অ্যারেঞ্জমেন্ট, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান ইউ মিসড। ফিশ ইন স্ট্রিম অ্যারেঞ্জমেন্ট, এক ঝাঁক মাছের মতো যাবে কলেরা, এটা মিস করলে তোমরা। মোস্ট ইম্পর্টেন্ট ফাইন্ডিং স্টুল এক্সামিনেশন। লিকুইড স্টুল প্রথমে ওটা দেখতে হবে, কভার গ্লাস প্রিপারেশন, ফিশ ইন স্ট্রিম অ্যারেঞ্জমেন্ট। হ্যাঁ, ওয়েট মাউন্ট। ওয়েট মাউন্টে কি দেখবে বলো? হ্যাঁ, ভেরি গুড, বলো বলো
না ওটা বলো, উঠে বলো, সবাইকে বলো কি দেখবে, বলো সবাইকে জানাও, জোরে বলো, ওঠাও এটা, ওদিকে তাকিয়ে বলো, ওদিকে তাকিয়ে বলো। সবাই বড় হয়ে পড়াবে, কেউ টিচার হবে, বলতে হবে, প্র্যাকটিস করতে হবে। ডিসেন্ট্রির ক্ষেত্রে পাস সেল, ও বলছে পাস সেল ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইজ ইট ট্রু? আরবিসি এন্ড পাস সেলস। ডিসেন্ট্রিতে কি থাকবে? পাস সেল বেশি থাকবে। ব্যাকটেরিয়াল কজ হলে পাস সেল বেশি থাকবে। ভাইরাল ইটিওলজি হলে কি পাস সেল বেশি থাকবে? ব্যাকটেরিয়াল ইটিওলজি হলে পাস সেল বেশি থাকবে। প্যারাসাইটিক হলে পাস সেল অ্যাভারেজ, খুব বেশি থাকে না পাস সেলস, আর বেশি থাকতে পারে। চারকোট লেইডেন ক্রিস্টাল কিসে থাকে? সিএল ক্রিস্টাল। চারকোট লেইডেন ক্রিস্টাল কিসে থাকে? হ্যাঁ, স্টুলে, অ্যাজমা স্টুল দিয়ে পাওয়া যায় না। চারকোট লেইডেন ক্রিস্টাল, সিএল ক্রিস্টাল। MBBS से पाওয়া যায়? MBBS से পাওয়া যায় না, যায় না? পাওয়া যায় তো? লেখো। অ্যাসিড ফাস্ট 10 করবে? অ্যাসিড ফাস্ট 10, modified acid fast 10 is required or not? Yes, required. Why? Very good. বলো বলো বলো, তুমি টিচার, এখন তুমি বলবে, সবাইকে বলো। Very good. Modified acid fast 10 positive. Cryptosporidia, this is called Kinewinston. Cold stain. Kinewinston positive. So Cryptosporidium, Isospora bailey, to identify these are associated with HIV associated diarrhea. To identify these cases, acid fast 10 is required. Culture, liquid stool. How you will proceed with the liquid stool? কিভাবে তুমি এগোবে লিকুইড স্টুল কালচারের জন্য? কিভাবে লিখবে? স্টুল, হ্যাঁ, স্টুল কালচার, হাউ টু প্রসিড? Enrichment media is required because number of organisms are less in stool, and as well as different type of organisms are there. To enrich a particular group, you need enrichment media, isn't it? To enrich a particular group, to increase the growth of a particular group of organism, you need the enrichment media. Can you name one enrichment media? Hey, name one enrichment media. LJ media. Enrichment media for stool. Enrichment media for stool examination. Hey, তুমি বলো। You. তুমি enrichment media for stool. Alkaline peptone water. Very good. ওঠো, উঠে বলো, জোরে বলো। Very good. Alkaline peptone water. For what organism? For which organism? For which organism? জোরে বলো।
Alkaline peptone water for Vibrio cholerae, the enrichment media. Any other enrichment media you know? জোরে বলো। Salmonella Shigella agar, SS agar, for stimulation or increase the growth of Salmonella and Shigella. Huh? What are the importance of transport media? What is transport media? What is transport media? জোরে বলো। From distance area, na? Transport media, carry blast media and what is BR media? পুরো বলো। Venkatraman? Particular media for transport of what? Vibrio cholerae. Transport of Vibrio cholerae. Huh? So transport media is important. Next, culture. First enrichment, then cultivation. Name the media of choice. XLD. What is the full name of XLD? বলো, বলবে? বলতে চাও তো বলো। কি রে? এখন ছাড়। আর কবে বলবি? বল, জোরে বল। 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 XLD media. Any other media you know? DC media. What is the full name of DCA? Any other media? Huh? EDTA. Purpose? For cultivation of? ম্যাকন কি মিডিয়া লাগবে না? ম্যাকন কি লাগবে না? ম্যাকন কি মিডিয়া লাগবে তো? আর কি মিডিয়া লাগবে? কি গো? সেলেনাইট এব্রট, ভেরি গুড। হ্যাঁ? Clade agar. Clade is specific for urinary tract infection. Clade. Blood agar. What is the purpose of using blood agar? Blood agar এর কোনো পারপাস নেই। ঐশ্বর্যা? বলো। বলো, জোরসে বলো। কি মিডিয়া? TCBS agar. Very important media. জোরে বলো, TCBS এ কি কি আছে? জোরে 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 উঠে দাঁড়াও, জোরে বলো। ভেরি গুড। TCBS, ভেরি ইম্পর্টেন্ট মিডিয়া, TCBS মিডিয়া। তাহলে এগুলো স্টুডেন্টের জন্য ভীষণ দরকার। এইসব মিডিয়াগুলোতে কালচার করতে হবে এবং অ্যাজ ওয়েল অ্যাজ কলোনি ক্যারেক্টার মেনশন করতে হবে। একটা মেটালিক শিম থাকে উইথ ব্ল্যাক ডট, কিছু ইয়েলো কালার হয়, কিছু পিঙ্ক কালারের হয়, সেই কলোনি ক্যারেক্টারগুলো মেনশন করতে হবে। This is all about culture. Candida albicans কোথায় কালচার করবে? SDA. What is the full form of SDA? Full form of SDA বলো। না বলতে হবে, পারবে না বললে হবে না। সবাই পার্টিসিপেট করছে, তুমিও পার্টিসিপেট করো। What is the full form of SDA? What is the full form of SDA? You don't know? Huh? What is agar? What is agar?
Fine. Carry on. Next, identification. Identification media. কি ইউজ করবে? Identification for identification purpose. Biochemical tests. Biochemical test সব অক্সিডেজ লিখবে, সব লিখে দেবে। এন্টেরোব্যাকটেরিয়াসের জন্য যা আছে লিখে দেবে। ঠিক আছে। Immunological tests. What are the immunological tests required? আজকে একটু আগে ক্লাস হয়েছে। Immunological test. Latex agglutination test. Latex agglutination test. এক নম্বর। Co-agglutination test. Co-agglutination test. What is co-agglutination test? মনে আছে তো? Co-agglutination test. Agar gel diffusion test. Agar gel diffusion test. ELISA test. আজকে সব পড়ানো হয়েছে, সব পড়েছো, আশা করছি সব কটা ফাটিয়ে লিখতে পারবে। মলিকুলার মেথডস লাগলে অ্যাড করে দিতে হবে, পিসিআর টিসিআর গুলো অ্যাড করে দেবে। দ্য নিউয়ার ডেভেলপমেন্ট হচ্ছে মাল্টিপ্লেক্স পিসিআর, বায়োফায়ার, মাল্টিপ্লেক্স পিসিআর ফর syndromic approach. Gastrointestinal panel is required to identify all type of virus and parasitic diseases are identified by multiplex PCR. So this is all over now, finished. ঠিক আছে, লিখতে পারবে তো? পরীক্ষা আসবে, একদম গুছিয়ে লেখা চাই। Thank you.